রাজকন্যা কণিকা সেই জাদুর মালা পেয়ে যায়। আমি মালা পেয়েছি। আর এক মুহূর্ত দেরি নয়, এখনই যাও, কাজ শেষ করতে হবে। কণিকা এরপর চিন্তা করতে থাকে। এখনই আমাকে রাজপ্রাসাদের জন্য বেরিয়ে যেতে হবে, কিন্তু আমি সন্ধ্যা হওয়ার আগে কি করে পৌঁছাবো? এখন তো অনেক বেলা হয়ে গেছে, আর রাজকুমারের নামকরণের অনুষ্ঠান তো সন্ধ্যার আগেই শেষ হয়ে যাবে। কি করব বুঝতে পারছি না। এভাবেই রাজকন্যা কণিকা চিন্তা করছিল। এমন সময় সে দেখতে পায় মন্ত্রী সিরাজ রাজপ্রাসাদে প্রবেশ করছে। মন্ত্রী সিরাজকে দেখে তার মাথায় বুদ্ধি আসে। ওই তো মন্ত্রী সিরাজ চলে এসেছে। এখন ওকে নিয়ে আমি রাজপ্রাসাদে যাব। নিশ্চয়ই ও আমাকে দ্রুত ঘোড়ার গাড়িতে রাজপ্রাসাদে পৌঁছে দিতে পারবে। কি ব্যাপার রাজকন্যা কণিকা? রাজামশাই আর রানী সাহেবা কোথায়? আমি তো তাদের সাথে দেখা করতে এসেছিলাম। তাদের সাথে আমার একটু কাজ ছিল। ভালো করেছো তুমি এসেছো। এখন চলো আমার সাথে। আমাদেরকে এক্ষুনি মায়া এবং আকাশের রাজ্যে যেতে হবে। কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হঠাৎ সেখানে কেন যাব? আর রাজামশাই রানী সাহেবা কোথায়? তারা কি সেখানেই আছে? তোমার যে কাজের কথা বলতে হয় সেখানেই বলে নিও, আর পথে তোমাকে বাকি খবর বলছি। এখন চলো, সময় নেই বেশি। এরপর মন্ত্রী সিরাজকে সাথে নিয়ে রাজকন্যা কণিকা দ্রুত মায়াদের রাজপ্রাসাদের দিকে চলতে শুরু করে ঘোড়ায় চড়ে। অন্যদিকে বিকেল হয়ে আসে। একে একে রাজপ্রাসাদ ছেড়ে সকলেই চলে যায়। অনুষ্ঠান প্রায় শেষ হয়ে আসে। রাজা বিক্রম এবং রানী পরীও ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তারা রাজকন্যাকে ডেকে বলে, রাজকন্যা, আমরা তো আজ এখানে থাকতে পারবো না, কারণ আর কয়েকদিন বাদেই রাজকন্যা কণিকার বিয়ে। তার জন্য অনেক প্রস্তুতি বাকি আছে। আমরা এখন তাহলে আসি। আবার নিশ্চয়ই আসবো। আর দুদিন বাদে তো তোমরাও আমাদের রাজ্যেই যাবে, তাই না? হ্যাঁ, তোমার বোনের বিয়েতে তোমাকে অবশ্যই আসতে হবে। আমি কিন্তু কোনো বাহানা শুনবো না আকাশ। কোনো ব্যস্ততার বাহানাই তুমি কিন্তু দিতে পারবে না। কোনো সমস্যা নেই। মায়া যদি সুস্থ অনুভব করে তাহলে আমি অবশ্যই তাকে নিয়ে যাব। চিন্তার কারণ নেই, আমি এখন একদম ঠিক আছি। আমি অবশ্যই যাব। ও যদিও আমাকে নিজের বোন ভাবে না, কিন্তু আমি কণিকাকে আমার বোনের মতোই ভাবি। আশা করছি ভবিষ্যতে ভালো কিছু করবে সে, আর কখনোই কারো ব্যাপারে খারাপ কোনো চিন্তা করবে না। এভাবেই তারা সকলে কথা বলছিল। এমন সময় সেই রাজদরবারে মন্ত্রী সিরাজ এবং রাজকন্যা কণিকা প্রবেশ করে। হঠাৎ তাদেরকে দেখে রাজসভায় থাকা সকলেই অবাক হয়ে যায়। আরে, তুমি তো বলেছিলে তুমি আসবে না, হঠাৎ আবার চলে এলে কি মনে করে? আরে রাজকন্যা, তুমি তো বলেছিলে তুমি রাজপ্রাসাদে থাকবে। আরে, মন্ত্রী সিরাজও তো তোমার সাথে আছে। রাজপ্রাসাদে কি কিছু হয়েছে? না না, তেমন কিছুই হয়নি। আমি তো শুধু এসেছি এখানে আমার একমাত্র বোনের ছেলেকে একটা উপহার দিতে। আর মন্ত্রী সিরাজের আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার ছিল, এজন্যই আমিও চলে এসেছি। ভেবেছিলাম আসবো না, কিন্তু আমার মনে হলো কি আর দরকার, এত বছর হয়ে গেছে, এখনো সেই পুরনো জিনিসপত্র নিয়ে নিজেদের মনে রাগ পুষে রাখার। খুব ভালো করেছো। এসো এসো, তাড়াতাড়ি এসো। আমরা তাহলে সবাই একসাথেই বেরোতে পারবো। তুমি তোমার বোনের ছেলের জন্য কি উপহার নিয়ে এসেছো? আর জানো, ওর নাম রাখা হয়েছে নিলয়। রানী পরী মনে করেন কণিকা তার মেয়ে মায়ের প্রতি সদয় হয়েছে এবং সে ধীরে ধীরে নিজের মন পরিবর্তন করেছে। কিন্তু কেউই কণিকার আসল উদ্দেশ্য বুঝতে পারে না। রাজা বিক্রমও খুব খুশি হয় কণিকাকে দেখে। এই নাও, তুমি কোলে নিয়ে দেখতে চাইলে দেখতে পারো নিলয়কে। না না, আমার এত ছোট বাচ্চা কোলে নিয়ে অভ্যেস নেই। এই মালাটা রাজকুমারকে পরিয়ে দিও। এখন তাহলে আমি আসি। আর আমার বিয়েতে অবশ্যই আসবে, কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। আকাশ, আপনিও আসবেন তো? অবশ্যই আসবো রাজকন্যা। চিন্তা করো না, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, সাবধানে যাবেন আপনারা। এরপর মালাটা মায়ের হাতে দিয়ে কণিকা খুবই খুশি হয়। সে মনে মনে চিন্তা করতে থাকে, আমার কাজ হয়েছে। কুসুমকে গিয়ে দ্রুত এই খবরটা দিতে হবে। মায়া যদি এই মালাটা নিলয়কে পরিয়ে দেয়, তাহলে আমাদের কাজ অর্ধেক হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে, এবার যাওয়া যাক।
এরপর তারা সকলেই বিক্রমপুর রাজ্যে চলে যায়। অন্যদিকে কুসুম চিন্তিত হয়ে জাদুর আয়নার সামনে বসেছিল এবং অপেক্ষা করছিল কখন কণিকা তার সাথে জাদুর মালার ব্যাপারে কোনো নতুন খবর জানাবে। কি হলো, এতক্ষণ তো হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, কিন্তু এখনো কণিকা আমাকে কোনো খবরই দিচ্ছে না কেন? রাজকন্যা কি ঠিক মতো কাজটা করতে পারেনি? না না, এমনটা হতেই পারে না। আমি এত কষ্ট করে সেই জাদুর মালা বানিয়ে দিয়েছি, সেটাকে যেভাবেই হোক রাজকুমারের গলায় পরাতেই হবে। এভাবে কুসুম চিন্তা করছিল। হঠাৎ জাদুর আয়নায় কণিকা ভেসে ওঠে। কুসুম, তোমার কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে কখন মালাটা মায়া তার ছেলের গলায় পরায়। যাক, ভালো হয়েছে, কিন্তু আমরা বুঝবো কি করে যে মালাটা নিলয় পড়েছে কিনা? চিন্তা করো না, আমি বুঝতে পারবো। আমার এখানে একটা পাথর রেখে দিয়েছি, সেই মালা থেকে যখনই রাজকুমার সেই মালাটা তার গলায় বা আশেপাশে পড়বে, তখন আমার কাছে রাখা এই মালার একটা পাথরও জ্বলে উঠবে। তাহলে আর আমাদের সন্দেহের কোনো কারণ থাকবে না। ভালোই হয়েছে। আচ্ছা, তুমি কি আমার বিয়েতে আসবে? দুদিন বাদেই আমি বিয়ে করার প্রস্তুতি নিয়েছি সিরাজকে। যদিও মন্ত্রীকে আমার তেমন পছন্দ হয়নি, তবে সে আমার কথা মতোই চলবে, এর জন্যই বিয়ে করছি। আমার ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব নয়। জাদুকর্ণী আমাকে এখানে রেখে গেছেন তার অবর্তমানে। সে কয়েকদিনের জন্য হিমালয় পর্বতে গিয়েছেন জাদুতন্ত্র শিক্ষা নিতে। ঠিক আছে, এখন তাহলে আমি কাজে যাচ্ছি। বাবার সাথেও কথা বলে দেখতে হবে। এরপর তারা কথা বন্ধ করে যার যার মতো কাজে চলে যায়। অন্যদিকে রাতের বেলা ঘুমানোর সময় মায়া আর আকাশ রাজকুমারকে নিয়ে কথা বলতে থাকে। আকাশ, দেখো না, কত মানুষজন এলো আজ, আর সকলে এসে নিলয়কে আশীর্বাদ করে গেল। আমার যে কি ভালো লাগছে। ছেলেটার নামকরণ হয়ে গেল। এখন দেখতে দেখতেই চন্দ্রাবতীর মতো আমাদের ছেলেও বড় হয়ে উঠবে। তুমি ঠিক কথাই বলেছ। আমি আমার ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়ে বড় করব, আর সকলের আশীর্বাদ তো তার সাথে থাকবেই। আজ সারাদিন অনেক কাজ হয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। মায়া এবং আকাশ এভাবেই কথা বলছিল। এমন সময় রানী সেখানে এসে বলে, আচ্ছা, সারাদিন তো রাজকুমার তোমাদের কাছেই ছিল মায়া। এখন রাজকুমারকে আমার কাছে দাও, ও তো ঘুমিয়েই পড়েছে। আমি রাজকুমারকে আমার কাছে রাখি। ঠিক আছে মা, আপনি নিয়ে যান। এমনিতেও আমার খুব ক্লান্ত লাগছে, ওর যদি ঘুম ভেঙে যায় তাহলে আমাকে ডেকে দেবেন। ঠিক আছে, দাও। এরপর রানী সেই ছোট্ট রাজকুমারকে নিয়ে তার নিজের কক্ষে রেখে দেয়। যেভাবেই হোক রাজকুমারকে বেশি সময় ধরে আমার কাছেই রাখতে হবে, তা না হলে সে মায়ার মায়াজালে আটকে যাবে। মায়া যেভাবে একে একে সবাইকে নিজের হাতে করে নিয়েছে, রাজকুমারকেও নিজের মতো করে বানাতে চাইলে হবে না। আমি রাজকুমারকে আমার মতো করে বানাবো। আমার রাজকুমার আকাশের মতো বানাবো। ওই গরিব মেয়ে জেলেদের বাড়িতে বড় হয়েছে, আবার পরী রাজ্যের মেয়ে। সে কি করে জানবে রাজবংশের ছেলেরা কি করে বড় হয়? আমাকে এই দায়িত্ব পালন করতে হবে। আমি দাদি হিসেবে সবকিছু করব। রাজকুমার নিলয়, তুই একদম চিন্তা করিস না। এভাবে রানী রাজকুমার নিলয়ের সাথে কথা বলতে থাকে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকাল হতেই রাজপ্রাসাদের সকলে যার যার কাজে ব্যস্ত থাকে। যা যা উপহার ছিল সকল উপহার দাসীরা রাজকন্যা রানী মায়ের ঘরে রেখে যেতে থাকে। আরে, এত উপহার এসেছে নিলয়ের নামকরণ অনুষ্ঠানে। এই তো, এই মালাটা তো আমাকে কণিকা দিয়ে গিয়েছিল। এই মালাটা আজ বরং রাজকুমারকে পরিয়ে দিই। রাজকুমারের গলায় অনেকদিন যাবৎ বাবার দেওয়া উপহারের মালাটাই রয়েছে, আমি বরং আজ সেটাই পরিয়ে দিই। এই চিন্তা করে মায়া কণিকার দেওয়া মালাটা তার হাতে নেয়। মালাটা হাতে নেওয়ার পর মায়ার কেমন যেন একটা অনুভূতি হয়। এমন লাগছে কেন? মালাটা হাতে নেওয়ার সাথে সাথেই, না, আমি হয়তো বেশি চিন্তা করছি। এমন সময় রানী সেখানে চলে আসেন। সে মায়াকে ডেকে বলে, মায়া, শোনো, রাজকুমার তো ঘুমিয়ে পড়েছে। আমি ওকে গোসল করিয়ে দিয়েছি। কোনো ভালো জামা কাপড় থাকলে আমাকে দাও তো, আমি পরিয়ে দেব। এক্ষুনি দিচ্ছি মা। এরপর মায়া রানীকে কিছু কাপড় দিয়ে বলে, এই মালাটা রাজকন্যা কণিকা উপহার হিসেবে দিয়ে গেছে। কই দেখি, বাহ,
খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। দাও, রাজকুমারকে পরালে খুব সুন্দর লাগবে। এরপর রানী সেই হার হাতে নিয়ে রাজকুমারের কক্ষের দিকে যেতে থাকে। রাজকুমারকে পোশাক পরানোর সময় সেই হারটা গলায় পরাতে নেবে এমন সময় রাজকন্যা চন্দ্রাবতী সেখানে চলে আসে। কি করছো দাদি? এই হারটা আমাকে দিয়ে দাও, আমার পুতুলের গলায় খুব ভালো মানাবে। রাজকন্যা চন্দ্রাবতীর এমন কথা শুনে তার দাদি খুবই রেগে যায়। কি বলছিস তুই? এই হার আমার রাজকুমারের জন্য, আর এটা তুই একটা সামান্য পুতুলের গলায় পরাতে চাস? না না, কখনোই হবে না। যা এখান থেকে। আমি আমার রাজকুমারের সাথে কথা বলছি, খেলা করছি, এটা ওর গলাতেই থাকবে। না না, এই মালাটা আমার ভাইয়ের গলায় ভালো লাগবে না, এটা আমাকে দাও, পুতুলের গলাতেই ভালো লাগবে, আমাকে দাও দাও। রানীর কথা শুনে দ্রুত মায়া সেখানে চলে আসে। কি হলো চন্দ্রাবতী, এভাবে কেন জেদ করছো? কি হয়েছে? কি চাইছে মা? দেখো তো, তোমার মেয়ে বলছে এই হারটা নাকি সে তার পুতুলের গলায় পরিয়ে রাখবে। এখানে আমি আমার রাজকুমার নিলয়কে পরানোর চেষ্টা করছি, কিন্তু সে কোনোভাবেই মানছে না। আদর দিয়ে দিয়ে এমন জেদি বানিয়েছো। এভাবে কেন বলছেন? রাজকন্যা চন্দ্রাবতী ও তো ছোট মেয়ে, হয়তো ভালো করে বুঝতে পারেনি। আমি এক্ষুনি বুঝিয়ে বলছি। রাজকন্যা, কেন শুধু শুধু ওই হারের জন্য জেদ করছো? ওটা তোমার খালামণি রাজকুমার নিলয়ের জন্য দিয়ে গেছে। তোমার জন্য এর থেকে ভালো হার আমি এনে দিচ্ছি, সেটা তুমি তোমার পুতুলকে পরিয়ে রেখো। না না, আমি অন্য কোনো হাল দিয়ে খেলবো না, আমি ওই হাল দিয়েই খেলবো, আমাকে ওই হালটাই এনে দাও। দেখলে তো, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছো, এখন কি হচ্ছে? মা, এভাবে বলবেন না, আমি দেখছি। আচ্ছা, এই হারটা তাহলে দিয়েই দিন না। দেখুন চন্দ্রাবতী কিভাবে জেদ করছে। কি বলছো তুমি? এত সুন্দর একটা উপহার আমার অনেক পছন্দ হয়েছে। আমি রাজকুমার নিলয়ের গলায় এটাই পরাবো। তুমি তোমার মেয়েকে ভাবে যা চাইবে তাই দিয়ে দেবে নাকি? কদিন পর রাজ্য চাইলে আমার রাজকুমার নিলয়ের রাজ্যও কি তাকে দিয়ে দেবে নাকি? রানীর কথা শুনে মায়া অবাক হয়ে যায়। কি কথা বলছেন মা? এই রাজ্য রাজকুমার নিলয়ের একার নয়, এটা রাজকুমার আর রাজকন্যা চন্দ্রাবতীর দুজনেরই। যে সবচেয়ে বেশি যোগ্য হবে সেই হবে এই রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী। আর এখন ওরা অনেক ছোট, এসব কথা বোঝার জন্য এখন সময় না। আপনি এসব কি করে বা চিন্তা করছেন? তুমি বেশি কথা বলছো এখন, আমি অমন কিছুই বলিনি। এর মধ্যে আকাশ সেখানে চলে আসে। কি হলো? এত চিৎকার চেঁচামেচি কি নিয়ে হচ্ছে? তাও আবার এত সকাল সকাল? দেখ না, তোর বউ আর তোর মেয়ে মিলে কি করছে। একটা মালার জন্য এত চিৎকার চেঁচামেচি করছে। এই মালাটা তো উপহার হিসেবে রাজকুমার নিলয় পেয়েছে। আর মায়া কোথায় চন্দ্রাবতীকে থামাবে তা না, সে আর উল্টো তাকে তার কথায় সায় দিচ্ছে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। মায়া, চলো তো। চন্দ্রাবতী মা, চলো আমার সাথে। তোমার সাথে আজ আমি বাগানে খেলা করব। কিন্তু বাবা, ওই হালটা আমার পছন্দ হয়েছে। আহা মা, এর থেকেও আরো অনেক ভালো হার আমি তোমায় এনে দিব। তুমি ওই হার দিয়ে কি করবে? তুমি নিজে তো এসব হার পছন্দই করো না। তুমি নিশ্চয়ই তোমার পুতুলের জন্য নিতে চাইছো। হ্যাঁ, আমার পুতুলকে অনেক মানাবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমার সাথে। এরপর রাজকন্যা চন্দ্রাবতী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। মায়া রানীর এমন ব্যবহার দেখে খুবই অবাক হয়। মায়া মনে মনে চিন্তা করে আর তার কক্ষের দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে মায়ের কি হলো? এভাবে কেন কথা বলছেন? মা কি তাহলে আমাকে এখনো তার ছেলের বউয়ের রূপে মেনে নেননি? সে সব সময় আমার সাথে কোনো না কোনো ভাবে খারাপ আচরণ করেছেন, কিন্তু আমি সেটা দেখেও না দেখার ভান করেছি। কিন্তু আমার মেয়ে রাজকন্যা চন্দ্রাবতীর সাথে এমন কোনো ব্যবহার করলে সেটা আমি ছাড় দেব না, সে যাই হোক। এরপর রানী সেই হারটা রাজকুমারের গলায় পরিয়ে দেয়। অন্যদিকে কুসুমের হাতে থাকা সেই পাথর জ্বলে ওঠে। কুসুম খুব খুশি হয়। আরে, এই পাথরটা তো জ্বলে উঠেছে, তার মানে নিশ্চয়ই আমার দেওয়া সেই জাদুর মালা রাজকুমার পরে নিয়েছে। এক্ষুনি আমি একটা জাদুর যজ্ঞ করতে বসে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত
যজ্ঞ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত যদি এই মালা রাজকুমারের গলায় থাকে তাহলে সে সম্পূর্ণরূপে আমাদের বশে চলে আসবে। আমরা যাই বলবো সে তাই করতে বাধ্য হবে। কুসুম আর দেরি না করে সাথে সাথে যজ্ঞ করার প্রস্তুতি নিয়ে ফেলে। এভাবেই সময় চলতে থাকে। অন্যদিকে মায়া চিন্তিত হয়ে বাগানে বসেছিল। এমন সময় মায়ার মা সেখানে আসে। কি হলো মায়া, এমন চিন্তা করতাছস কেন? রাজকুমার নিলয় কোথায়? তুই একা কেন? রাজকন্যারে দেখলাম রাজা মশাইয়ের সাথে খেলতাছে। মা বসো একটু, আমার মন একদম ভালো নেই। তোমার সাথে কথা বলে দেখি, হয়তো মনটা একটু হালকা হবে। কেন রে, কি হইছে আবার তোর? কিছু হইছে? কেউ তোরে কিছু কইছে? কি জানি, আমার মনে হয় রানী সাহেবা এখনো আমাকে তার নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেননি। সব সময় দেখো না আমার সাথে কেমন ব্যবহার করেন। কি আর করবি, বাদ দে। সে তো যাই হোক তোর শাশুড়ি হন, আগের থেকে তো অনেক ভালো হইছে। আমি তো ভাবছিলাম সে কখনো মাইনাই নেব না তগরে, তাও তো মানছে। যতটুকুই করে, তুই আর এগুলো নিয়ে চিন্তা করিস না, নিজের মন ছোট করিস না। আমি জানি, এই জন্যই তো আমি তাকে কখনোই কিচ্ছু বলি না, কিন্তু আজ এমন এক কথা বললো যে আমার খুব চিন্তা হচ্ছে রাজকন্যাকে নিয়ে। সে রাজকুমার নিলয় আর রাজকন্যা চন্দ্রাবতীর মধ্যে এখন থেকেই ভেদাভেদ শুরু করে দিয়েছে। কি কইতাছস তুই? আমারে খুইলা কত কি হইছে? তারপর মায়া তার মায়ের সাথে সবকিছু খুলে বলে। ও আচ্ছা, এই কথা। আর কইস না, লোকজন এটাই ভাবে যে রাজকুমারী হইব রাজ্যের রাজা। নতুন কি আর দাদিরা নাতিদের একটু বেশি পছন্দ করে। তুই এইসব নিয়ে আর ঝগড়াঝাটি বা কথাবার্তা বাড়াইতে চাইস না। আকাশ বাবার খুবই কষ্ট লাগবো, জানোস তো। এত বছর পর সবকিছু ঠিক হইছে। এই জন্যই তো আমি কিছুই বলছি না। তবে আমার মেয়ের প্রতি কোনো অন্যায় হলে সেটা আমি সহ্য করব না। আমার ছেলে যদি যোগ্য হয় তাহলে সে অবশ্যই রাজপ্রাসাদে রাজ করবে, কিন্তু আমার মেয়েকেও আমি যোগ্য বানাবো, যেন তাকে কেউ ছোট করে দেখতে না পারে। এভাবেই তারা মা মেয়ে কথা বলছিল। অনেক সময় পেরোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কুসুম তার যজ্ঞ শেষ করে ফেলার প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে রাজকন্যা চন্দ্রাবতী তার বাবার সাথে খেলাধুলা শেষ করে রাজপ্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল। এমন সময় সে দেখতে পায় তার ভাই ঘুমিয়ে আছে, আর তার ভাইয়ের গলায় সেই মালাটা। এখন তো আশেপাশে দাদি নেই, আমি চাইলেই এই মালাটা নিয়ে যেতে পারি। আমার পুতুলের গলাতে মালাটা বেশ ভালো মানাবে, ভাইয়ের গলায় একদম ভালো লাগছে না। যাই এক্ষুনি গিয়ে নিয়ে নেই, দাদি আসার আগেই। এমন চিন্তা করে রাজকন্যা চন্দ্রাবতী তার ভাইয়ের গলায় থাকা সেই মালাটা খুলে নিয়ে নেয় এবং এরপর সেই মালা নিয়ে তার পুতুলের গলায় পরিয়ে দেয়। বাহ, এখন কি সুন্দর লাগছে দেখতে! আমার এই পুতুলের গলায় এই সুন্দর মালাটা ভালো মানিয়েছে। এটা আমি কাউকে দেব না, আমি এটাকে এক্ষুনি লুকিয়ে ফেলবো। এই চিন্তা করে রাজকন্যা চন্দ্রাবতীর সেই পুতুলটাকে নিয়ে তার কক্ষে লুকিয়ে ফেলে। রাজকন্যা চন্দ্রাবতী বুঝতেও পারে না সে তার ভাইকে কত বড় বিপদের হাত থেকে রক্ষা করলো, এবং তাদের রাজ্যকেও। অন্যদিকে কুসুম তার যজ্ঞ শেষ করে খুব খুশি হয়। এখনো আমার এই পাথরটা চলচল করছে, তার মানে এটা নিশ্চয়ই এখনো রাজকুমারের গলায় আছে। আমার যজ্ঞ শেষ হয়েছে, এখন শুধু রাজকুমার নিলয়ের বড় হওয়ার পালা। এরপর আমরা যেভাবে চাইবো সেভাবেই তাকে নিজেদের মতো করে নাচাতে পারবো। কুসুম এইভাবে খুশি হয়ে যায়। সে ভাবে তার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে এবং তারা রাজকুমার নিলয়কে তাদের বশে করার সব কাজ সম্পূর্ণ করে ফেলেছে। কিন্তু সে জানতেও পারে না আসল রহস্য।
রাজমহলে। কিছুক্ষণ পর মায়া রাজকন্যা চন্দ্রাবতীর কক্ষে যায় এবং সে দেখতে পায় চন্দ্রাবতী চুপচাপ সেই পুতুল নিয়ে খেলা করছে। আরে চন্দ্রাবতী এখানে একা একাই খেলা করছে, যাই গিয়ে দেখি ও কি নিয়ে খেলা করছে। আর দাদির এভাবে কথা শোনালো, ওর খারাপ লাগছে কিনা সেটাও জিজ্ঞেস করে আসি। এরপর সে অবাক হয়ে যায় চন্দ্রাবতীর হাতের পুতুল দেখে। মায়া জিজ্ঞেস করে, তোমাকে এত করে না করা হলো, তারপরও তুমি কেন এই পুতুলের গলায় এই মালাটা পরিয়ে রেখেছো? নিলয়ের গলা থেকে মালাটা খুলে ফেলা কি এতই জরুরি ছিল? না, আমি তো ভেবেছিলাম তুমি বড় বোন হিসেবে খুব বুদ্ধিমতী হবে, কিন্তু তুমি তো অনেক জেদি। তোমার দাদি তো তোমাকে ঠিক কথাই বলেছিল। তাহলে আমি কি আদর দিয়ে দিয়ে তোমাকে সত্যিই মাথায় তুলে ফেলেছি? না মা, এভাবে কেন বলছো? আমার খুবই ভালো লেগেছিল এই মালাটা। দেখো না কেমন ঝলমল করছে। এর জন্যই তো এই মালাটা আমি পুতুলের গলায় দিয়েছিলাম। চন্দ্রাবতীর কথা শুনে এবার মায়া ভালো করে সেই মালাটার দিকে তাকায়। আরে এই মালাটার তো এমন ঝলমল করার কথা নয়। আমি যখন দেখলাম তখন তো মালাটা একদম সাধারণই ছিল। কি হয়েছে দেখি, এই পুতুলটা আমাকে দাও তো। মায়া চন্দ্রাবতীর হাতে থাকা সেই পুতুলটা নিজের কাছে নিয়ে নেয় এবং সেই মালাটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পেরে যায় এর মধ্যে কোনো জাদুর ছোঁয়া আছে। সে মনে মনে চিন্তা করে, আরে এ আমি কি স্পর্শ করছি? এই মালায় তো জাদুর ছোঁয়া আছে। এটা দিয়ে বশ করা যাবে মানুষকে, কিন্তু এমনটা কে করতে পারে? মায়া চিন্তা করতে থাকে আর সে বুঝতে পেরে যায় কে এই মালা দিয়েছিল। এই মালাটা আমাকে কণিকা দিয়েছে। তার মানে নিশ্চয়ই কণিকা আমার রাজকুমার নিলয়কে নিজের বশে করতে চাইছিল। কিন্তু কেন? তার মানে কি ও এখনো আমাকে নিজের শত্রু ভাবে? আমাকে সত্যিটা জানতেই হবে। কার এত বড় সাহস যে আমার ছোট রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করেছে? মায়া এরপর রাজকন্যা চন্দ্রাবতীকে বলে, শোনো চন্দ্রাবতী, এটা আমি নিয়ে যাচ্ছি। এই মালাটা পুতুলের গলায় পরানোর দরকার নেই। এটা ভাইয়ের গলাতেই ভালো লাগবে। আর এ নিয়ে আমি কিন্তু আর একটা কথাও শুনতে চাই না। এবার রাজকন্যা আর কোনো কথাই বলে না। সে চুপচাপ তার পুতুল নিয়ে খেলতে শুরু করে। মায়া এরপর সেই মালাটা নিয়ে নিজের কক্ষের দিকে যেতে থাকে আর চিন্তা করতে থাকে, এই ব্যাপারে কি আমি আকাশকে জানাবো? তাহলে সে আরো বেশি চিন্তায় পড়ে যাবে। এমনিতেই এত কিছু নিয়ে চিন্তিত, আবার কুসুমকে ধরা নিয়ে সে এতগুলো মাস ধরে কাজ করে যাচ্ছে, কোনো ভালো তথ্যই পাচ্ছে না। তাকে জানানো মোটেও উচিত হবে না। আমি নিজেই কাল সেই বিক্রমপুর রাজ্যে যাব। তখন কণিকার সাথে দেখা করে নিজেই জিজ্ঞেস করে নেব, এত বড় সাহস ওর! ও আমার ছেলেকে বশ করতে চায়। আমি দেখে নেব এর পেছনে যারাই আছে। মায়া অপেক্ষা করতে থাকে কখন রাত পেরিয়ে ভোর হবে। ভোর হয়ে যায়। বিক্রমপুর রাজ্যের সকলেই রাজকন্যা আর মন্ত্রী সিরাজের বিয়ের প্রস্তুতি নিতে থাকে। একে একে সব কাজ শেষের দিকে চলতে থাকে। রানীপরি, তুমি কি রান্নাঘরের বাকি কাজগুলো দেখেছো? আমি তো বাহিরে মেহমানদের ভিতরে আনতে আনতেই বেলা চলে গেল। খাবারের ব্যবস্থা ঠিক মতো হয়েছে কিনা সেটা তো দেখতেই পেলাম না। তুমি কি একবার দেখবে? তুমি একদম চিন্তা করো না, আমি ইতিমধ্যেই দেখেছি। খাবার প্রায় প্রস্তুত হয়ে গেছে। আর আমাদের এসব ব্যাপার নিয়ে আর চিন্তা করতে হবে না। কাজের দাসী এবং সিপাহীরা সবকিছুই ঠিকভাবে করে নিয়েছে। আমি চাই আমার মেয়ের বিয়েতে কোনো রকম কমতি না হয়। আমার বড় মেয়ে মায়ার বিয়ে তো আমি দেখতেই পারিনি, তবে নিজের হাতে আমি রাজকন্যা কণিকার বিয়ে দিচ্ছি। এখানে যেন কোনো কমতি না হয়, সেটাই আমি চাই। আমি খুব ভালো করেই জানি রাজা বিক্রম, তবে মায়া কোথায়? ও তো এখনো এলো না। হ্যাঁ, সেটাই তো বলেছিল। আকাশ অবশ্যই মায়াকে নিয়ে আসবে। কিছু সময়েরই তো ব্যাপার, এরপর না হয় আবার চলে যাবে। ততক্ষণ পর্যন্ত রানী সাহেবা রাজকুমার এবং রাজকন্যা চন্দ্রাবতীকে দেখে রাখতে পারবে। তারা এভাবেই কথা বলছিল। অন্যদিকে বিক্রমপুর রাজ্যে মায়া এবং আকাশ এসে উপস্থিত হয়।
মায়া সারা সকাল কিছুটা চুপচাপ ছিল। এটা দেখে আকাশ জিজ্ঞেস করে, কি হলো মায়া, তোমাকে এত চুপচাপ কেন লাগছে? তুমি বাড়ি থেকে এসেছো তারপর থেকেই কেমন চিন্তিত। কোনো কিছু নিয়ে কি কোনো চিন্তা করছো? আমাকে বলতে পারো। না না, তেমন কোনো কিছুই নয়। অনেকদিন পর বিক্রমপুর রাজ্যে এসেছি, আর রাজকন্যা কণিকার সাথেও তো আমার তেমন ভালো কোনো সম্পর্ক নেই। এরপর তারা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। এমন সময় সিপাহী এসে রাজা বিক্রম এবং রানী পরীকে তাদের আসার খবর দেয়। রাজা মশাই, রানী পরী, পাশের রাজ্যের রাজা মশাই আকাশ এবং তার স্ত্রী মায়াপরী এসেছে। আপনারা কি তাদের সাথে দেখা করতে যাবেন, নাকি আমি তাদেরকে এখানে নিয়ে আসব? না না, আমি নিজেই যাচ্ছি। রানীপরি, তুমিও চলো। এরপর রানী পরী এবং রাজা বিক্রম মায়া আর রাজামশাই আকাশের সাথে দেখা করার জন্য বাগানে চলে যায়। অন্যদিকে কণিকা নিজের কক্ষে তৈরি হতে থাকে বিয়ের জন্য এবং চিন্তা করতে থাকে, আজ এত বড় একটা দিন আমার জন্য, কিন্তু আমার পাশে আমার মা নেই। এসব কিছুর জন্যই দায়ী হচ্ছে রানী পরী আর মায়া। আমি তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার না পর্যন্ত কখনোই শান্তিতে থাকবো না। এই বিয়েটাও আমাকে করতে হচ্ছে। মায়া যদি আমার পথের কাঁটা না হতো, তাহলে আমি আমার পছন্দের রাজকুমার আকাশকে বিয়ে করে সেই রাজ্যে রাজ করতে পারতাম। এভাবে কণিকা নিজের সাথে নিজে বলছিল। এমন সময় জাদুর আয়নায় কুসুম ভেসে ওঠে। কণিকা সাথে সাথে সেই জাদুর আয়নার সাথে কথা বলতে শুরু করে। কুসুম, তোমার কথা খুবই মনে পড়ছে। এখানে আপন বলতে আমার কেউ নেই। আমার মাকেও কালো কুঠুরিতে বন্দি করে রেখেছে। তুমি থাকলে আমার খুব ভালো লাগতো। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমাদের সব পরিকল্পনা সফল হবে। আজ কোনো বিপদ আপদ ছাড়া তোমার বিয়েটা সম্পূর্ণ হলেই হয়। আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে। মায়া আর আকাশের ইতিমধ্যে ছেলে সন্তানেরও জন্ম হয়ে গেছে। কণিকা এরপর জিজ্ঞেস করে সেই হারের কথা। আচ্ছা, মায়া এবং আকাশের ছেলের কথা শুনে মনে পড়লো, তুমি কি ঠিকঠাক মতো তার পুত্রকে বশে নিতে পেরেছিলে? আমার তো মনে হয় আমি ঠিক মতোই বশে নিতে পেরেছি, কারণ আমার জাদুর মালা চকচক করছিল। এভাবেই কুসুম এবং রাজকন্যা কণিকা তাদের মধ্যে কথা বলতে থাকে। অন্যদিকে রাজা বিক্রম মায়া এবং আকাশকে দেখে খুশি হয়, তাদেরকেও আমন্ত্রণ জানায়। মায়া, তুমি এত দূর থেকে এসেছো, তার উপর তুমি অসুস্থ। তারপরেও যে তুমি এসেছো এজন্য আমরা অনেক খুশি। চলো, ভিতরে চলো। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি এখন বিশ্রাম নিবে। হ্যাঁ, অবশ্যই আসতে তো হতোই। কোনো চিন্তা করবে না বাবা। আচ্ছা মা, কণিকার কক্ষটা কোন দিকে? আমি রাজকন্যা কণিকার সাথে দেখা করতে চাই। এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। না মা, এখানে অনেকগুলো কাজ আছে আপনার হাতে। আমি একাই যেতে চাই। আমার বোনের জন্য আমি কিছু উপহার এনেছি, সেটা তাকে বুঝিয়ে দিতে চাই। ঠিক আছে, আমি কাজের দাসীকে বলে দিচ্ছি, সে তোমাকে নিয়ে যাবে। এরপর মায়া সেখান থেকে এক কাজের দাসীর সাহায্যে রাজকন্যা কণিকার কক্ষের দিকে চলতে শুরু করে। রাজা বিক্রমও অন্য কাজে সেখান থেকে চলে যায়। রানীপুরী রাজামশাই আকাশকে জিজ্ঞেস করে, কি হলো আকাশ? মায়ের কি কিছু হয়েছে? ওকে আমার অন্যমনস্ক কেন লাগছে? আর রাজকন্যা কণিকার সাথেই বা ওর কি সম্পর্ক? আমি তো খুব ভালো করেই জানি রাজকন্যা কণিকা এখনো মায়ের ক্ষতি চায়। ওকে একা একা সেখানে দিতে আমার ইচ্ছে করছিল না, কিন্তু এমন জেদ করলো কেন? আগে তো কখনো রাজকন্যা কণিকার সাথে দেখা করতে চায়নি। আমি কিছুই বুঝতে পারছি না। আজ সকাল থেকে কেমন অন্যমনস্ক হয়ে আছে। আপনার কি মনে হয় আমাদের কি সেখানে গিয়ে দেখা উচিত হবে? না না, তার প্রয়োজন হবে না। যেহেতু মায়া বলেছে সে একা যাবে, যাক, তাতে আমার কোনো সমস্যা নেই। তুমি এসো আমার সাথে, আমাকে একটু কাজে সাহায্য করবে। এসব এত তাড়াতাড়ি হয়েছে, জানোই তো বিয়ে বাড়িতে কত কাজ থাকে। চলুন যাওয়া যাক। এরপর রানীপরী এবং আকাশ নিজেদের মধ্যে কাজ নিয়ে ব্যস্ত হয়ে ওঠে। অন্য
অন্যদিকে মায়াদের রাজপ্রাসাদের রানী সাহেবা রাজকুমার নিলয় এবং রাজকন্যা চন্দ্রাবতীকে একা একা সামলে রাখছিল। সেখানে মায়ার মাও ছিল, কিন্তু সে অন্য একটা কাজে ব্যস্ত ছিল। আরে আমার রাজকুমার কি সুন্দর খেলা করছে, দেখতে কি ভালো লাগছে। এসো, এখন খাবার সময় হয়েছে, খেয়ে নেবে। এভাবেই রানী রাজকুমার নিলয়কে আদর করছিল। রাজকন্যা চন্দ্রাবতী এটা দেখে তার দাদির কাছে যায়। আমাকেও খাইয়ে দাও দাদি, আমারও প্রচন্ড খেতে পেয়েছে। এভাবেই রাজকন্যা চন্দ্রাবতী তার দাদির কাছ থেকে খাবার খাওয়ার আবদার করতে থাকে, কিন্তু রানী এতে মোটেও খুশি হয় না। তোর খাবার আমার কাছে কেন চাইতে হবে? যা দেখ, ওইখানে কাজের দাসী আছে, তাদের কাছ থেকে চেয়ে নে, তারা তোকে খাবার ব্যবস্থা করে দেবে। আমি আমার নাতির জন্য এখন খাবার তৈরি করব। এভাবে কেন কথা বলছো দাদি? আমি তো তোমার সাথে খেলতে চাইছিলাম, আর আমার ভাইকেও তো খাইয়ে দেবে, তাহলে আমাকেও একটু খাইয়ে দাও না। বললাম না তোকে সব সময় নিজের ভাইয়ের সাথে তুলনা করবি না? তুই হচ্ছিস এই রাজপ্রাসাদের রাজকন্যা, রাজকন্যার মতো থাকবি, রাজকুমার কখনোই হতে পারবি না। আর আমার রাজকুমারের সাথে নিজের তুলনা করবি না। এই কথা শুনে রাজকন্যা চন্দ্রাবতী যদিও কিছুই বুঝতে পারে না, তবে রানীর এত জোরে জোরে কথা বলার কারণে রাজকন্যা চন্দ্রাবতী ভয় পেয়ে যায় এবং সে কান্না করতে থাকে। রাজকন্যা চন্দ্রাবতীর কান্নার আওয়াজ শুনে মায়ার মা দ্রুত দৌড়ে সেখানে আসে। আরে আরে, কি হইল চন্দ্রাবতী? তুই এইভাবে কান্না করতাছস কেন? আয় আয় দেখি, এমনি কান্না করে না, বড় মেয়ে না তুই? তোর ভাইও তো ভয় পাইয়া যাব। রানী সাহেবা, কি হইছে? কোথাও ব্যথা পাইছস নাকি চন্দ্রাবতী? দেখি দেখি। আরে পড়ে যাবে কেন, এমনিতেই নাটক করছে। মেয়েটা এত বেশি ন্যাকামো করে, কার থেকে যেই ন্যাকামো শিখেছে কে জানে। রানীর এমন কথা শুনে মায়ার মা কিছুটা অবাক হয়। এমনে কেন কথা কইতেছেন রানী সাহেবা? বাচ্চা মাইয়া হয়তো কোনো কিছুতে পইরা ব্যথা পাইছে, এই জন্যই কান্না করতাছে। অত কিছু আমি বুঝি না, এখান থেকে নিয়ে যাও একে। আমার রাজকুমারকে আমি এখন খাওয়াবো, ও যেন কোনো রকমের বিরক্ত না করে। এই কান্নাকাটি ন্যাকামি আমার একদম ভালো লাগে না। রানী সাহেবার এত তীক্ষ্ণ কথা শুনে মায়ার মা রাজকন্যা চন্দ্রাবতীকে নিয়ে বাগানে চলে যায় এবং সেখানে সে চন্দ্রাবতীর সাথে খেলাধুলা করে তার কান্না বন্ধ করে। অন্যদিকে সেই বিক্রমপুর রাজ্যের রাজকন্যা কণিকা জাদুর আয়নার সামনে বসে তখনও কুসুমের সাথে কথা বলছিল। এমন সময় মায়াও তার কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। আজ আমি জিজ্ঞেস করেই ছাড়বো কণিকা কেন এমন কাজ করলো, যদিও আমি সবার সামনে এসব কিছু খোলাসা করতে চাই না। আজকের মতো এমন একটা শুভ দিনে সকলের সুখ আর খুশির চেহারাটা বিষণ্ণ হয়ে যাক, সেটা আমি কোনোভাবেই হতে দিতে চাই না। এতে যদি কণিকা দোষ করেও থাকে, তাহলে তো আমার বাবা মায়ের কোনো দোষ নেই। এতদিন পর তারা নিজেদের রাজ্যে কিছুটা সুখ শান্তি উদযাপনের সুযোগ পেয়েছে। না না, সেটা আমি নষ্ট হতে দেব না, কিন্তু কণিকার সাথে আমার কথা বলতেই হবে। এমন চিন্তা করতে করতে মায়া কণিকার কক্ষে প্রবেশ করে। রাজকন্যা কণিকা হঠাৎ করে মায়াকে তার নিজের কক্ষে দেখে অবাক হয়ে যায়। সে সাথে সাথে জাদুর আয়নাকে তার পেছনে লুকিয়ে ফেলে। কুসুমও দেখতে পায় মায়া তার কক্ষে প্রবেশ করেছে। সে চিন্তায় পড়ে যায়। আরে, এটা তো মায়া। মায়া এখানে কি করছে? কোনো কিছু সন্দেহ করলো না তো? আমাকে আবার এই জাদুর আয়নার মাধ্যমে দেখে ফেলবে না তো? আমি এখানে কিছুটা লুকিয়ে পড়ি, তবে লুকিয়ে লুকিয়ে আমাকে সব কথা শুনতেই হবে। কি কারণে মায়া এত তাড়া নিয়ে কক্ষে প্রবেশ করলো? কুসুম জাদুর আয়না থেকে কিছুটা আড়ালে চলে যায়, কিন্তু সে পুরোপুরি জাদুর আয়না থেকে কথা বলা বন্ধ করে না। সে চুপি চুপি সবকিছু শোনার জন্য সেখানেই বসে রয়। কণিকা কিছুটা রাগের অভিনয় করে জিজ্ঞেস করে, কি হলো মায়া? এভাবে বলা নেই কওয়া নেই চলে এলে? কারো ঘরে প্রবেশ করতে হলে তো দরজায় কিছুটা টোকা দিয়ে শব্দ করতে হয়, সেটুকু কি তুমি এখনো শেখোনি নাকি? ও আচ্ছা, তাই বুঝি। আর যদি টোকা না দেই, শব্দ না করি, তাহলে কি হয়? কি করছিলে তুমি এখানে?
আমি কি করছিলাম না করছিলাম সেটা তো তোমাকে আমি বলার জন্য বাধ্য নই। আর তুমি এত বছর হয়ে গেছে রাজামশাই এবং রাজ পরিবারের সাথে চলছো, তারপরও এতটুকু ভদ্রতা শিখতে পারলে না? এখনো সেই জেলেদের বাড়ির গরিব মেয়েদের মতোই ব্যবহার করো। এখন এসো এখান থেকে, আমি গুরুত্বপূর্ণ কাজ করছি, আমার বিয়ের জন্য তৈরি হচ্ছি। তোমার সাথে আর কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। কণিকার এমন কথা শুনে মায়া হেসে তার কাছে গিয়ে বলে, শোনো, এভাবে আর নাটক করো না। আমি খুব ভালো করেই জানি তুমি কি করতে চেয়েছিলে, তবে আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি এখন তোমাকে সবার সামনে ফাঁস করছি না। তবে খবরদার, এরপর যেন আর কখনোই আমার ছেলে বা পরিবারের ওপর কখনো কোনো কুনজর দিতে তোমাকে না দেখি। তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। এভাবে আমার সাথে কথা বলার অধিকার তোমাকে কে দিল? সেদিন ভালো করে তোমার ছেলের নামকরণ অনুষ্ঠানে গিয়েছি, এই বলে ভেবে নিও না যে তোমাকে আমি এমন অধিকার দিয়েছি যে আমার কক্ষে প্রবেশ করে আমাকেই ছোট করে কথা বলবে। হ্যাঁ, তুমি আমার ছেলের নামকরণ অনুষ্ঠানে গিয়েছিলে, এজন্যই তো আমি তোমাকে নিয়ে এভাবে কথা বলার সাহস পাচ্ছি। তোমার সাহস হয় কি করে একটা ছোট্ট বাচ্চাকে বশ করার জন্য মালা তার গলায় পরিয়ে দিতে? এমন একটা চাদর মালা কেন উপহার হিসেবে দিয়েছিলে তুমি? তোমার কি মনে হয় আমি বুঝতে পারিনি? কি বলছো তুমি এসব? তুমি সাধারণ মানুষ হতে পারো, জাদুবিদ্যার সাহায্য নিতে পারো, কিন্তু আমি পড়ি সেটা ভুলে যেও না। সাধারণ জেলের মেয়ে সেটা যেমন মনে রেখেছো, এটাও মনে রেখো, আমার পরিশক্তি এসব জাদুর সহজেই ধরে ফেলতে পারে। মায়ার এমন কথা শুনে কণিকা কিছুটা ভয় পেয়ে যায় এবং সে আর কি বলবে কিছুই খুঁজে পায় না। অন্যদিকে জাদুর আয়নার পেছনে থাকা কুসুমও সবকিছু শুনতে পায়। আরে, মায়া তো তাহলে সবকিছুই জেনে গেছে। এখন তো আর সেই মালা ভুলেও রাজকুমারের গলায় সে পরাবে না। তবে তাতে কি হয়েছে, আমি তো আমার কাজ করে দিয়েছি। রাজকুমার তো আমাদের বশেই থাকবে, সে শুধু বড় হোক আগে। কুসুম খুশি মনে চিন্তা করতে থাকে যে তার পরিকল্পনা সফল হয়েছে। অন্যদিকে কণিকা কোনো রকমে কিছু বলে মায়াকে সেখান থেকে তাড়াবে এমন চিন্তা করতে থাকে। তার আগেই মায়া আবারও বলে ওঠে, তোমাকে কিছু বলতে হবে না, আমি জানি আমি সত্যি কথাই বলছি, আর ভয় পেও না। আমি বাবাকে কিছুই বলবো না। আমি চাই আমার বাবা খুশি থাকুক। তোমাকে আরেকবার, শেষবারের মতো আমি সুযোগ দিচ্ছি, এসব বন্ধ করে দাও। কি দরকার এত বছর আগে যা হয়ে গেছে এখনো নিজেদের মধ্যে এমন দুশ্মনী রেখে? সেসব তোমাকে কেন বলবো? আমার যা ইচ্ছা আমি তাই করব। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তারপরও কেন আমার আর আমার পরিবারের ক্ষতি করার পেছনে তুমি লেগে আছো? আমি জানি না। এই নাও, এই মালা তোমার কাছেই রাখো। তোমার স্বামীকে বশ করার কাজে তখন কাজে লাগবে। এই বলে মায়া সেখান থেকে চলে যায়। কণিকা সেই মালাটাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর কুসুমকে জাদুর আয়নার মাধ্যমে বলতে শুরু করে, কুসুম, তুমি তো বলেছিলে এটা অনেক ভালো বুদ্ধি, ভালো জাদুর মালা, অনেক কাজে দেবে। কিন্তু কই, একদিন না যেতেই তো সেই জাদুর মালা ধরা পড়ে গেল। কেমন জাদু করলে তুমি? আহা, শান্ত হও কণিকা, আজ তোমার বিয়ে। এখন এই মায়ের কথা শুনে এত উত্তেজিত হলে হবে না। আমরা আমাদের কাজ সম্পূর্ণ করেছি। মায়া বুঝতেও পারেনি, তার ছেলেকে তো আমরা আমাদের বশে করে নিয়েছি। আমি তো নিজে দেখেছি, আমার যজ্ঞ শেষ হওয়া পর্যন্ত সেই মালা চলচল করছিল। তার মানে ছেলে বড় হলে আমরা তাকে নিজেদের ইচ্ছে মতো করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবো। যাক, এত অপমানের পরও একটা কাজ তো অন্তত ঠিক মতো হয়েছে। এই মায়াকে আমি আগে থেকে আরো বেশি ঘৃণা করছি। কিভাবে বলে গেল সে? আমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছে। আরে তুই কে আমাকে সাবধান করার? সেদিনের জেলের মেয়ে, ছোট লোক কোথাকার। এভাবে কণিকা আর কুসুম তাদের নিজেদের মধ্যে মায়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে। অন্যদিকে জেলখানায় থাকা মন্ত্রী আর তন্ত্রমাতা চিন্তা করতে থাকে, আজ তো 2 দিন হয়ে গেল কুসুম আমাদের সাথে কোনো যোগাযোগই করছে না। ওর কাছে তো এখন জাদুর আয়না আছে, মাঝে মধ্যে আমাদের খোঁজ খবরটা নিলে কি হয়? এই জেলখানায় তো সময় কাটে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ।
মেয়েটা কতই না ব্যস্ত হয়ে গেছে, হয়তো আমাদেরকে ছাড়ানোর জন্যই দিনরাত কষ্ট করে জাদুবিদ্যা শিখছে। কি জানি, আমার তো কিছুই ভালো লাগছে না। কবে এখান থেকে ছাড়া পাবো? দিন যাচ্ছে তো আর যাচ্ছেই না। আজ আমাদের এই রাজ্যে রাজ করার কথা ছিল, কিছু ভুলের কারণে এখন আমাদের এই রাজ্যেরই এক কালো কুঠুরিতে বন্দী হয়ে থাকতে হচ্ছে। এভাবে কেন বলছো? মনে হয় সব ভুল আমারই ছিল। আমরা সকলে মিলেই ভুল করেছিলাম, তাই এমন শাস্তি ভোগ করতে হচ্ছে। মায়াকে আমি কখনোই ছাড়বো না, আর আকাশকে তো আমি আমার নিজ হাতে মৃত্যুদণ্ড দিব। চিন্তা করো না, আমরা সকলে একবার ভুলের খেসারত দিয়েছি, এরপর আর দেব না। এই রাজ্য দখল করার থেকেও এখন গুরুত্বপূর্ণ হলো নিজের এই অপমানের প্রতিশোধ নেওয়া। আমি এক একজনকে ধরে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করব। এভাবেই তন্ত্রমাতা আর মন্ত্রী নিজেদের মধ্যেই পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে আর কোনো বাধা ছাড়াই রাজকন্যা কণিকা আর মন্ত্রী সিরাজের বিবাহ সম্পন্ন হয়। আমার যে কি খুশি লাগছে! মন্ত্রী সিরাজ, তুমি আজ থেকে এই রাজপ্রাসাদেই থেকে যাবে আর আমার মন্ত্রী হয়ে কাজ করবে। আমার অবর্তমানে রাজকন্যা কণিকাই হবে এই রাজপ্রাসাদের রানী, আর তুমি তার সাথে থেকে রাজ্য পরিচালনা করবে। অবশ্যই, আপনাকে চিন্তা করতে হবে না। এত বড় একটা মন্ত্রী পদে আমাকে কাজে রেখেছেন, এজন্য আমি খুবই খুশি। আর আপনাকে অনেক বেশি ধন্যবাদ। হয়েছে, এখন বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আমি আমার কক্ষে যাচ্ছি, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আহা, কি বলছো কণিকা? এখনো তো বিয়ের কিছু কাজ বাকি আছে। তোমার তো মন্ত্রী সিরাজের বাবা মায়ের সাথে দেখা করে তাদের আশীর্বাদ নিতে হবে। এখনই তুমি নিজের কক্ষে চলে গেলে কি করে হবে? হ্যাঁ রাজকন্যা, চলুন, আমার সাথে চলুন। আমার বাবা মায়ের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ওহো, আমি মোটেও পারবো না। বিয়ে করেছি অনেকক্ষণ সময় ধরে, এখানে বসে আছি, এত কিছু এখন আর করতে পারবো না। দেখা করতে হলে রাজপ্রাসাদে রেখে দাও। তুমি যেভাবে রাজপ্রাসাদে থাকছো, তোমার বাবা মাও থাকবে। এরপর এক না একদিন ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে। এভাবে কেন বলছো আমার বাবা মায়ের ব্যাপারে? আমার সামনে তাদেরকে এভাবে অপমান করতে তুমি পারো না রাজকন্যা। বিয়ের আগে আমি তোমাকে কি বলেছিলাম মনে নেই? যদি তুমি আমার কথা না মানো, তাহলে কিন্তু আমি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করব। তোমাকে বলেছিলাম না? সিরাজ এবার আর কোনো কথা বলে না, সে চুপ হয়ে যায়। রাজা বিক্রম এবং রানী পরী তাদের মধ্যকার পরিকল্পনার কথা কিছুই জানতো না, তাই সে জিজ্ঞেস করে, কিসের পরিকল্পনা নিয়ে কথা বলছে কণিকা? আহা, সবকিছুতে আপনারা তো জানতে হয় কেন? আমার বিয়ে শেষ হয়েছে, এখন সকলে খাওয়া দাওয়া করে আসুন। আর রানী পরী, আপনি না বলেছেন আমার বিয়ের পরে এই রাজ্য ছেড়ে চলে যাবেন? তাহলে আজ রাতের মধ্যেই এই রাজ্য ছেড়ে চলে যান, আমি যেন আপনাকে আর কাল সকালে দেখতে না পাই। মায়া নিজের মায়ের এমন অপমান দেখে খুবই রেগে যায়। সে কণিকাকে থামিয়ে বলে, কণিকা, তুমি ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। আমার মায়ের সাথে সম্মান দিয়ে কথা বলবে, তা না হলে আমিও কিন্তু ভুলে যাব যে তুমি আমার বোন। ইস, তোমাকে বোন বলতে আমার বয়ে গেছে। আমি কখনোই তোমাকে বোন ভাবিনি, আর ভাববো না। কণিকা আর কথা না বাড়িয়ে তার নিজের কক্ষে চলে যায়। মন্ত্রী সিরাজ তার বাবা মাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চলে যায়। রাজা বিক্রম কণিকার এমন রূপ দেখে আবারও অবাক হয়ে যায়। আমি তো ভেবেছিলাম রাজকন্যা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু কই, সে তো আগের মতোই আছে। কেমন বাঁকা বাঁকা কথা শুনিয়ে গেল। রানী পরী, তুমি কিছু মনে করো না। রানী পরী বলতে শুরু করে, না না, আমি কিছু মনে করিনি। তবে রাজকন্যা কণিকা কিন্তু খারাপ কিছু বলেনি। আমি তো আগেই বলেছিলাম যে রাজকন্যা কণিকার বিয়ে হয়ে গেলেই আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। এখন আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে আর আটকে রেখো না, আমাকে যেতে দাও আমার রাজ্যে। রানী পরী এবার পরিরাজ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই নেয়। রাজা বিক্রম তাকে কোনোভাবে আর থামাতে পারে না। মায়া তাকে বলে, মা, আপনার কি খুব জরুরি সেখানে যাওয়া? আমার সাথেই থেকে যান না, তাতে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ মা, আপনি কেন পরিরাজ্যে যাচ্ছেন? সেখানে তো কেউই নেই। আপনি বরং আমাদের সাথে আমাদের রাজ্যে চলুন। আমার পরীরা আমার রাস্তা চেয়ে আছে, অনেক কাজ বাকি পড়ে আছে। অনেকদিন পর্যন্ত তো এই পৃথিবীতেই থাকলাম, আমার পরীরাজ্যে গিয়ে আবারও
এখানে ফিরে আসতে সময় ব্যয় করতে হয় অনেক বেশি, আর আমার শরীরও তো আজকাল ভালো থাকছে না। সেটাই তো কথা, আপনার শরীরও ভালো থাকছে না। আপনি এখানেই থেকে যান না মা, আমার আশেপাশে থাকলে আমি আপনার ভালো করে খেয়াল রাখতে পারবো। না না, আমি নিজের খেয়াল রাখতে পারবো, আর আমি পরিরাজ্যে গেলে সেখানের অবস্থাও ভালো হবে। অবশ্যই তোমাদের প্রয়োজন হলে আমাকে ডাকবে, আমি চলে আসবো। মায়া, আমাকে আর আটকানোর চেষ্টা করো না। এরপর রানী পরী চিরতরে পরিরাজ্যে চলে যায়। কণিকার এমন ব্যবহারে মায়া খুব কষ্ট পায়। সে তার স্বামীর সাথে বাড়ি ফিরতে থাকে। আকাশ মায়াকে মন খারাপ করতে দেখে বলে, মায়া, মন খারাপ করো না, পরিরানী অবশ্যই আবার পৃথিবীতে ফিরে আসবেন। উনি তো আমাদের সাথে দেখা করতে মাঝে মধ্যেই আসবেন। আমি সেসব চিন্তা করছি না, তবে আজকাল আমার মাথায় অন্য চিন্তা ঘুরপাক খায়। তোমাকে সময় করে কোনো একদিন বলবো, আজ আর কিছুই বলতে ইচ্ছে করছে না। চলো তাড়াতাড়ি বাড়ি যাই আমরা, আমাকে চন্দ্রাবতী আর নিলয়ের সাথেও দেখা করতে হবে। এখন পর্যন্ত তো আমি আমার ছেলে মেয়েকে ছেড়ে থাকিনি। যাক, ভালোই ভালোই বিয়েটা সম্পন্ন হয়েছে। এখন অন্তত বিক্রমপুর রাজ্যের রাজামশাই শান্তিতেই থাকতে পারবেন। আকাশের এমন কথা শুনে মায়া কিছুই বলে না, কারণ মায়া তো কণিকার আসল রূপ জানতো। এরপর তারা তাদের রাজপ্রাসাদে ফিরে আসে। মায়া দেখতে পায় তার মা রাজকন্যা চন্দ্রাবতীকে নিয়ে বাইরে খেলা করছে এবং খাবার খাইয়ে দিচ্ছে। আকাশ, তুমি মহলের ভেতরে যাও, আমি মায়ের সাথে কথা বলে আসছি। ঠিক আছে, আমি গেলাম, তুমি এখন এসো। এরপর মায়া চন্দ্রাবতীকে ডেকে তার সাথে কথা বলে। কি ব্যাপার চন্দ্রাবতী, এখনো খেলা করছো বাইরে? আর মা, তুমি ওকে এতক্ষণ ধরে খাইয়ে দিচ্ছ, বাড়ির ভেতরে চলে যাচ্ছ না কেন? প্রায় তো সন্ধ্যা হয়ে আসছে। আর বলিস না, ও অনেকক্ষণ খায়নি, এখন আমি জোর করে খাইয়ে দিচ্ছি। ও জেদ করছিল রানী সাহেবের হাতে খাবেন, রানী তাকে খাইয়ে দেয়নি দেখে এখন আমি জোর করে খাওয়াতে পারছি না। অনেকক্ষণ সময় পর রাজি হয়েছে। কেন, মায়ের হাতে খেতে চাইলে তিনি কেন খাইয়ে দেননি? আর চন্দ্রাবতী, তুমি এভাবে কেন জেদ করো? তোমার নানু তোমাকে খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও খাবার। তাড়াতাড়ি খাবার না খেলে কি করে বড় হবে? আমার মেয়েকে শক্তিশালী হতে হবে না? ঠিক আছে মা, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। এরপর চন্দ্রাবতী খাবার খেতে থাকে আর মায়ার মা তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। এসব কিছু শুনে মায়া খুবই কষ্ট পায়। এরপর সে তার কক্ষের দিকে যেতে থাকে আর চিন্তা করতে থাকে, মা হঠাৎ করে এমন ব্যবহার কেন করছেন আমার মেয়ের সাথে? না, এসব ব্যাপার নিয়ে আমাকে মায়ের সাথে কথা বলতেই হবে। তিনি আসলে কি চায়? সামান্য একটু খাবার তো খেতে চেয়েছিল তার হাতে, খাইয়ে দিলে এমন কি হতো? মায়া রানী সাহেবার কক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিভাবে তার সাথে এসব বিষয় নিয়ে কথা বলবে সেটাই চিন্তা করতে থাকে। অন্যদিকে সেই কক্ষের মধ্যেই রানী সাহেবা রাজকুমার নিলয়ের সাথে ভালোই হাসি খুশি ভাবে খেলাধুলা করতে থাকে। কি ব্যাপার নিলয়, তুমি তো অনেক খাবার খেয়েছো, তাড়াতাড়ি বড় হয়ে যাও। তুমি তো আমার সবচেয়ে পছন্দের নাতি। তাড়াতাড়ি বড় হলে আমরা একসাথে শিকারে যাব, অনেক কিছু করব আমরা। তোমাকে আমার পছন্দ মতো বিয়ে করাবো। আমার নাতনি বউ হবে আমার মন মতো। নিজের ছেলেকে তো নিজের মন মতো বিয়ে করাতে পারিনি, তাই আজ এই দশা হয়েছে। মায়া এসব কথা দূরে দাঁড়িয়ে শুনছিল। এবার সে আর চুপ না থেকে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। কি ব্যাপার, তুমি এখন এই সময় কি মনে করে এলে? আজ নিলয় আমার সাথেই থাকবে, ওকে আমি খাবার খাইয়ে দিয়েছি। মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আপনি আমাকে সোজা উত্তর দেবেন, কোনো ঘুরিয়ে উত্তর দেবেন না। আমি ভালো করেই জানি আপনি আমাকে ততটা পছন্দ করেন না যতটা একজন শাশুড়ি তার পুত্রবধূকে করে, আর সেটার জন্য আপনার কাছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি এর জন্য কিছু জিজ্ঞেস করছি না।
তুমি তো ভালো করেই জানো আমার কি কারণ আছে, তারপরও কেন কিছু জিজ্ঞেস করতে চাইছো? আচ্ছা জিজ্ঞেস করো, তোমার যেহেতু এতই শোনার ইচ্ছে হচ্ছে, বলো কি শুনতে চাও? আমি কি করেছি? আমার কি দোষ ছিল? আচ্ছা আমার কথা না হয় বাদই দিলাম, আপনি আমার মেয়ের সাথে এমন ব্যবহার কেন করেন? সে তো শুধু আমার মেয়ে নয়, রাজা আকাশেরও মেয়ে। আপনার নাতনি, একমাত্র নাতনি, আজ এমন কেন করলেন? সে তো শুধু আপনার হাতে একটু খাবারই খেতে চেয়েছিল। তুমি আমার কাছে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার যোগ্য না। তারপর আমি তোমাকে বলছি, আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হোক, আর সেটার কারণে আমার ছেলে কষ্ট পাক। শোনো তাহলে, আমি তোমাকে আর রাজকন্যা চন্দ্রাবতীকে ঘৃণা করি না, তবে হ্যাঁ অনেক বেশি পছন্দও করি না। কিন্তু কারণ কি? অত সব জানি না। আমি রাজকন্যা চন্দ্রাবতীর সাথে যতটুকু সম্ভব ভালো ব্যবহার করি, আর আমার পক্ষে তো সম্ভব নয় সবসময় রাজকন্যা চন্দ্রাবতীর সাথে খেলা করা বা তাকে খাইয়ে দেওয়া। কিন্তু মা, আপনি তো কখনোই রাজকুমারী চন্দ্রাবতীকে নিলয়ের মতো আদর যত্ন করেন না। নিলয় কয়েকদিন হয়েছে জন্ম নিয়েছে, এতেই আপনি সব সময় ওর কাছেই থাকতে চান। আর চন্দ্রাবতীর আজ 3 বছর পার হয়ে 4 বছর হতে চলল। কই, কখনো তো এই আদর ভরা সুরে চন্দ্রাবতীকে ডাকতে দেখিনি। আমার নাতি নিলয়ের সাথে চন্দ্রাবতীর তুলনা করবে না। চন্দ্রাবতী সেই ছোট থেকেই তোমার আর তোমার মায়ের পরীদের জাদু শক্তি পেয়েছে, কিন্তু আমার রাজকুমার নিলয় সেসব জাদু শক্তি পাবে না। আমার এজন্য নিলয়কে বেশি আদর যত্ন করে বড় করতে হবে। কি বলছেন আপনি? জাদু শক্তি পাবে না বা রাজকন্যা পরিশক্তি পেয়েছে, এসব আপনি কি করে জানেন? আপনাকে তো কখনোই বলিনি। আর নিলয়ের ব্যাপারে তো এখনো কেউ জানেই না। নিলয় এত ছোট, আপনি কি করে জানেন? মায়ার প্রশ্নের মুখে এবার রানী চুপ হয়ে যায়। সে কি উত্তর দেবে কিছুই বুঝতে পারে না। এমন সময় রাজকুমার নিলয় কান্না করতে শুরু করে। হয়েছে তোমার প্রশ্ন, এখন তো দিলে ছেলেটাকে ঘুম ভাঙিয়ে। যাও এখান থেকে, আমি আমার নাতনিকে শান্তিতে ঘুম পাড়াবো, বাকি কথা পরেও বলা যাবে। মায়া এরপর সেখান থেকে চলে যায়, আর কোনো প্রশ্নই করে না। এভাবেই সময় চলতে থাকে। মায়া মনে মনে ঠিকই প্রশ্ন করতে থাকে যে রানী সাহেবা কি করে জানলো নিলয়ের ব্যাপারে। আমি নিজেই এখনো জানি না নিলয় আমার বা মায়ের পরিশক্তি পাবে কি পাবে না। তাহলে মা কি করে এসব কিছু জেনে গেল? তাহলে কি সে কোনো জাদুকর মাতা বা সন্ন্যাসীর কাছ থেকে এসব বিষয়ে পরামর্শ করছে? না না, মায়ের ব্যাপারে এত কিছু চিন্তা করাও ঠিক হবে না। আমি হয়তো বেশি বেশি চিন্তা করছি। এভাবেই সময় যেতে থাকে। রাজকন্যা চন্দ্রাবতী এবং রাজকুমার নিলয় বড় হতে থাকে। রাজকন্যা চন্দ্রাবতী খুবই শক্তিশালী এবং চঞ্চল স্বভাবের হয়ে বড় হতে থাকে। অন্যদিকে রাজকুমার তার দাদির সব কথাই শুনতো এবং সে অলস কিন্তু খুবই দুষ্টু প্রকৃতির রাজকুমার হয়ে বড় হতে থাকে। 20 বছর পর মায়াপরী এখন আর আগের মতো নেই। সে কিছুটা বয়স্ক হয়ে গেছে। মায়ার শাশুড়ি, তার বাবা মা সকলেই বৃদ্ধ হয়ে গেছে। আকাশ এসে মায়াকে ডেকে বলে, মায়া, আমার মেয়েটা কোথায়? ওকে তো সকাল থেকেই দেখতে পাচ্ছি না। আমি তাকে আমার রাজ্যের একটা কাজে পাঠিয়েছিলাম, বলেছিলাম খুব তাড়াতাড়ি ফিরে এসে আমাকে যেন জবাব দেয়, কিন্তু সে তো এখনো ফিরেই এলো না। আপনি জানেন না আপনার রাজকন্যা কেমন হয়েছে? ওকে তো একটা কাজ বললে ও আরো 3-4টা কাজ একসাথে করে তারপর ফেরে। নিশ্চয়ই কোথাও বনে বাদারে শিকার করে বেড়াচ্ছে। তুমি ঠিকই বলেছ। আমি আমার ছোটবেলায় যেমনটা ছিলাম, রাজকন্যা চন্দ্রাবতী হয়েছে ঠিক আমারই মতন। তারা এভাবেই কথা বলছিল। এমন সময় রানী এসে তাদের মধ্যে কথা বলতে শুরু করে। একদম মিথ্যে বলো না, তুমি যেমন ছিলে চন্দ্রাবতী মোটেও তেমন হয়নি। কেমন বনে বাদারে ঘুরে বেড়ায়, এত বড় মেয়ে হয়েছে, তার উপর রাজকন্যা। এভাবে ঘুরে বেড়ালে হবে? একটা সুন্দর রাজপুত্র দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর কতদিন এই রাজপ্রাসাদে থাকবে? কি বলছেন মা? রাজকন্যা চন্দ্রাবতীর বয়স মাত্র কত হয়েছে? এখনো তো ও ভালো করে পড়ালেখাই শেষ করলো না, আর ও নিজের ইচ্ছে মতোই বিয়ে করবে। আমি ওকে কোনো জোর করব না। আকাশ একদম ঠিক কথাই বলেছে। আর রাজকন্যা চন্দ্রাবতী তো অনেক বেশি শক্তিশালী হচ্ছে আর জ্ঞান অর্জন করছে। ওর জন্য একজন ভালো রাজকুমারী তো খুঁজে বের করতে হবে, আর তার জন্য তো আমাদের সময় প্রয়োজন। যত সব আদিক্ষেতা!
যা ভালো মনে হয় করো। রানী বিরক্তির সুরে বলে ওঠে। আচ্ছা, ভালো কথা। রাজকুমার নিলয় কোথায় আছে সে ব্যাপারে একবার জিজ্ঞেস করেছো কেউ? রাজকুমার নিলয় কোথায় আছে? ওকে তো আমি দেখছি না। ও তো ঠিকমতো আমার ডাকে সাড়াও দিচ্ছে না। সিপাহীদেরকে পাঠালে বারবারই আমার কাছে আসার থেকে মানা করে দেয়। কোন কাজে সে ব্যস্ত থাকে এত? আমি তো নিজেও কিছু জানি না। নিশ্চয়ই কোথাও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর নয়তো বাগানে পড়ে আছে। ঠিক মতো বিদ্যা শিখতে পর্যন্ত যায় না। ওর জ্ঞানের জন্য এত বেশি অনীহা আমার একদম ভালো লাগে না। তোমার উচিত হবে ওকে ভালো করে একটু বকা দেওয়া, তা না হলে দিন দিন ও হাত ফসকে যাচ্ছে। কি বললি তুই? নিজের মেয়েকে সব সময় মাথায় তুলে রাখিস, আর আমার নাতির যত দোষ। না, আমার নাতি একদম ঠিক পথে এগোচ্ছে। ও সব দিকে ভালো, একটু আরাম প্রিয়, তাতে কি হয়েছে? আকাশ, তুই একদম আমার নাতিকে বকা দেওয়ার চেষ্টা করবি না। বল, কোনো কাজের প্রয়োজন হলে আমি ডেকে দিচ্ছি। আমার ডাক নিলয় কখনোই ফেরায় না। হ্যাঁ মা, তুমি বাদে কারো কথাই ও শোনে না। ওকে একটু বলো আমার সাথে দেখা করতে। এরপর রানী সেখান থেকে চলে যায়। আকাশ আর মায়া আবারও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। দেখতে দেখতে কিভাবে দিন পেরিয়ে গেল। ছেলে মেয়ে কদিন আগে পর্যন্ত আমাদের সাথে সাথেই খেলাধুলা করত, আর এখন আমরা তাদের পিছু পিছু ঘুরছি, কিন্তু তাদের চেহারা দেখার সৌভাগ্যও পর্যন্ত হচ্ছে না। তুমি ঠিকই বলেছ। দেখতে দেখতে ওরা কত বড় হয়ে গেল। আর কয়েকদিন পর হয়তো নিজেদের মতো সংসারও শুরু করবে। তখন তো আমাদের সাথে আর দেখাই হবে না। আর এসব চিন্তা করে কাজ নেই। আমি যাচ্ছি একটু রান্নাঘরের দিকে, দেখি কি অবস্থা। ছেলে মেয়ে কেউ যদি আসে আমাকে ডেকে দিও, আমিও রাজসভার থেকে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এভাবেই সময় পেরুতে থাকে। অন্যদিকে রাজকন্যা চন্দ্রাবতী রাজপ্রাসাদ থেকে বহু দূরে এক জঙ্গলের পাশের গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। রাজকন্যা চন্দ্রাবতী দেখতে হয়েছিল খুবই সুন্দরী এবং রাজ্যের সর্বস্তরে তার রূপের প্রশংসা হতো। এমনকি তার নাম সকলেই জানতো। কিন্তু রাজকন্যা চন্দ্রাবতী যখনই গ্রামে ঘুরে বেড়াতো, সে তার উপর একটা বিশাল চাদর জড়িয়ে রাখত, যাতে করে তার পরিহিত চকচকে জামা এবং স্বর্ণালঙ্কার কেউ দেখতে না পায়। চন্দ্রাবতী এভাবেই ঘুরে বেড়াচ্ছিল। আজ এত তাড়াতাড়ি চলে এসেছি শিকার ধরতে, তাও কোনো শিকার ধরতে পারলাম না। ঘোড়াটাকে পাশেই বেঁধে রেখেছি। দেখি গ্রামের লোকেরা কেমন আছে, তাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় কিনা। আমার মনে হয় আমি যে জাদু পারি সে জাদু দিয়ে প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করতে না পারলে এই জাদু দিয়ে কি লাভ হবে আমার। রাজকন্যা অসহায় লোকেদের খুঁজে খুঁজে তাদের সেবা যত্ন করত। এভাবেই সে গ্রামের মধ্য দিয়ে হাঁটতে থাকে। হঠাৎ সে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা কান্না করছে এবং তার পাশেই কিছু ছেলে মেয়ে পুতুল নিয়ে খেলা করছে। আহারে, বাচ্চাটা এভাবে কান্না করছে কেন? যাই জিজ্ঞেস করে দেখি তো। চন্দ্রাবতী কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এভাবে কান্না করছো কেন? দেখো না, আমার কাছে কোনো পুতুল নেই। বাবাকে কত করে বলেছি, কিন্তু একটা পুতুলও কিনে এনে দিল না। আর ওই দেখো, সকলে মিলে ওখানে পুতুল নিয়ে খেলা করছে, আমাকে খেলতেও নিচ্ছে না। বলছে যার পুতুল নেই সে আবার কে দিয়ে খেলা করবে। বাচ্চা মেয়েটির এমন কথা শুনে চন্দ্রাবতীর খুবই মায়া হয়। আহা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এরপর চন্দ্রাবতী জাদু করে সাথে সাথে একটা সুন্দর পুতুল প্রকট করে দেয়। বাচ্চা মেয়েটি সেই পুতুল দেখে খুব খুশি হয়। আরে, তুমি এটা কি করে করলে? এত সুন্দর পুতুল আমি এর আগে কখনোই দেখিনি। যারা খেলা করছে তাদের সবার পুতুলের থেকে আমার পুতুলটা
বেশি সুন্দর। আমি এই পুতুলটা তোমাকে দিয়ে দিলাম, এখন এটা দিয়ে খেলা করবে, তবে এক শর্তে, তুমি কাউকে বলতে পারবে না এই পুতুলটাকে কে তোমাকে দিল, আর আমি এখানে এসেছিলাম এটাও বলতে পারবে না, ঠিক তো? ঠিক আছে, এখন তাহলে তাই খেলা করি আমি। জাদুর পুতুল দিয়ে মেয়েটি খেলা করতে থাকে। চন্দ্রাবতী বাচ্চা মেয়েটিকে সাহায্য করতে পেরে খুব খুশি হয় এবং সে হেঁটে হেঁটে গ্রামের আরো গভীরে যেতে থাকে। অন্যদিকে রাজকুমার নিলয় হয়েছিল সম্পূর্ণ আলাদা স্বভাবের। সে সব সময় তার বন্ধুদের নিয়ে শিকার করে বেড়াতো এবং সময় পেলে গ্রামে ঢুকে গ্রামের লোকেদের কাছ থেকে অনুমতি ছাড়াই যে কোনো গাছের ফল খেয়ে নিত বা যে কোনো পশু পাখিকে শিকার করে রাজমহলে নিয়ে চলে আসতো। এজন্য গ্রামের লোকজন তাকে তেমন পছন্দ করত না, উল্টো তাকে ভয় পেত। তবে দেখতে রাজকুমার নিলয়ও খুব সুন্দর ছিল, আর সে কখনোই তার নিজের পরিচয় গোপন করত না। আজ তো একা একাই শিকারে বের হতে হলো। বন্ধুগুলো সব পড়াশোনা করতে পাঠশালায় গেছে। আমি বুঝি না এত বিদ্যা শিখে কি হবে। গরিবদের মতো চিন্তা ভাবনা, পড়ালেখা করে কি আর পয়সা উপার্জন করা যায় নাকি? আজ আর জঙ্গলে শিকার করতে যাব না, আজ গ্রামের কোথাও শিকার করব। গ্রামের কোনো কৃষকের নাদুস নুদুস ছাগল আর ভেড়া পেলে তো ভালোই হয়। রাজকুমার নিলয় এরপর গ্রামের মধ্যে তার ঘোড়া ছুটিয়ে চলতে থাকে, আর তার আশেপাশে যারাই রাজকুমারকে দেখছিল তারা দৌড়াদৌড়ি করে লুকিয়ে পড়ছিল। তাদের হাঁস, মুরগি এবং গরু ছাগল সবগুলোকে খামারে বেঁধে রাখছিল যেন রাজকুমারের সামনে পড়তে না পারে। এরপর রাজকুমার একটা সুন্দর ভেড়া দেখতে পায়। আরে ওই তো একটা ভেড়া দেখা যাচ্ছে, যদিও বেশি বড় নয়, তবে এটাকে নিলেও হবে। এরপর রাজকুমার নিলয় ভেড়ার দিকে তাক করে ধনুক ছুঁড়ে মারে, কিন্তু সেই তীর ভেড়ার গায়ে লাগে না, বরং সেই তীর সেখানেই ভাসতে থাকে। রাজকুমার নিলয় এটা দেখে খুবই অবাক হয়। এটা কি করে সম্ভব? তীর হাওয়াতে কি করে উঠছে? এরপর রাজকুমার পাশে তাকাতেই দেখতে পায় রাজকন্যা চন্দ্রাবতী সেখানে দাঁড়িয়ে আছে। রাজকুমার সেটা মোটেও পছন্দ করে না। আসলে চন্দ্রাবতী তার জাদু শক্তি ব্যবহার করে তীরটাকে হাওয়ায় ভাসিয়ে রেখেছিল। দেখা হয়ে গেল আমার বড় বোনের সাথে, এখন নিশ্চয়ই আমাকে জ্ঞানের বাণী শোনাতে আসবে। অন্যদিকে রাজকন্যা চন্দ্রাবতী ভেড়াটার দিকে ইশারা করতেই সেই ভেড়া তার মালিকের কাছে ছুটতে চলে যায়। ভেড়ার মালিক রাজকন্যার দিকে ধন্যবাদের দৃষ্টিতে তাকায়। ধন্যবাদ রাজকন্যা আপনারে, আপনি আমার একমাত্র ভেড়াটা জীবন রক্ষা করলেন। এর ছাড়া আমার দিন চলা একদমই অসম্ভব হয়ে যেত। আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার রাজকন্যা হেঁটে হেঁটে রাজকুমার নিলয়ের দিকে যেতে থাকে। রাজকুমার নিলয়ও রাজকন্যা চন্দ্রাবতীর দিকে যেতে থাকে। কি ব্যাপার, তুমি এত বেলা অবধি এই গ্রামে কি করছো? তোমার তো এই গ্রামে থাকার কথা না। আর আমার শিকার কেন তুমি আটকালে? শিকার করতে আমাকে কেন বাধা দিলে? তুমি এভাবে শিকার করতে পারো না, শিকার করতে হবে জঙ্গলে গিয়ে। এভাবে একজন গরিব কৃষকের ভেড়া তুমি কি করে নিয়ে যেতে পারো? এটা মোটেও ভালো নয়। শুনলে না কৃষকটা কি বললো? তার একমাত্র ভেড়া ছিল এটি। এখন এই ভেড়ার যদি কিছু হয়ে যেত তাহলে তার পরিবারের লোকজন নিয়ে সে না খেতে পেয়ে পথে বসতো। সব সময় শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান, আমার একদমই ভালো লাগে না। তুমি একদম আমার মায়ের মতো হয়েছো। আমি দাদিকে বিচার দিয়ে দিব। তুমি আমাকে স্বীকার করতে দাওনি। এত বড় স্পর্ধা কারো হয়নি। আমার বড় বোন দেখে তুমি যা ইচ্ছে তাই করবে, তা কিন্তু আমি কখনোই মেনে নেব না। আর তুমি রাজকুমার বলে প্রজাদের উপর যেভাবে খুশি সেভাবে অত্যাচার করবে, এটা আমি এই রাজ্যের একজন নাগরিক হিসেবে এবং রাজকন্যা হিসেবে মেনে নেব না। আর তুমি আমার ছোট ভাই, ভুলে যেও না আমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তা না হলে কিন্তু আমি বাবা ও মাকে বলে দেব। আশেপাশের গ্রামের লোকজন জড়ো হতে থাকে। এটা দেখে রাজকুমার নিলয় আর সেখানে দাঁড়াতে ভালো বোধ করে না। ঠিক আছে, যা হবার রাজপ্রাসাদেই হবে। এই ছোট লোকদের সামনে একদমই কথা বলতে আমি পছন্দ করি না। তুমি থাকো এদের সাথে, আমি চললাম।
এই বলে রাজকুমার নিলয় তার ঘোড়ায় করে চলে যায়। তবে সে রাজকন্যা চন্দ্রাবতীর এমন কাজে খুবই রেগেছিল। অন্যদিকে গ্রামের লোকেরা সকলেই রাজকন্যা চন্দ্রাবতীকে ধন্যবাদ জানায়। এবং এরপর রাজকন্যা চন্দ্রাবতী তার ঘোড়া নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে যেতে শুরু করেন। অন্যদিকে বিক্রমপুর রাজ্যে রাজকন্যা কণিকা কন্যা সন্তানের জন্ম দেয়। সেই কন্যা সন্তানও এতদিনে বড় হয়ে গিয়েছে। রাজকন্যা কণিকা আর মন্ত্রী সিরাজ এখন রাজা রানী হয়ে গেছে বিক্রমপুর রাজ্যের। তারাই রাজ্য শাসন করে এবং রাজা বিক্রম খুবই বৃদ্ধ হয়ে গেছেন। কণিকা, মা কণিকা, কোথায় রে তুই? আমার নাতনিকে তো সেই কখন থেকে দেখছি না, সে কোথায় গিয়েছে? আহ বাবা, এত চিৎকার করছো কেন এত সকাল সকাল? সে আছে হয়তো এদিকেই কোথাও। মা, এভাবে কেন কথা বলছিস রে আমার সাথে? আর মন্ত্রী সিরাজি বা কোথায়? তার সাথে আমার কিছু কথা ছিল। বাবা, তোমাকে না বলেছি আমার স্বামীকে এভাবে মন্ত্রী বলে ডাকবে না। সে এখন এই রাজ্যের রাজা। আসলে আমার মনেই থাকে না, আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে মনে রাখবো। তুই কি খাবার খেয়েছিস? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। তুমি খেয়েছো? তুমি খাবার খেয়ে একটু বিশ্রাম নাও। এভাবে রাজপ্রাসাদের এদিক ওদিক ছোটাছুটি করো না। পুরো রাজপ্রাসাদ আর রাজ্য দেখার জন্য তো আমি আর রাজামশাই আছি। তুমি এই কয়েকদিন হলো আমাদের রাজ্য বুঝিয়ে দিয়েছো। এখনো তুমি এটা কেন ভাবছো যে এই রাজ্যের সব কাজ তোমাকেই করতে হবে? যাও, বিশ্রাম নাও। আর বলিস না, অনেক বছরের অভ্যাস তো, এই জন্যই হয়তো। এরপর রাজকন্যা কণিকা তার নিজের কাজে চলে যায়। মাত্র কয়েক সপ্তাহ হয়েছে রাজকন্যা কণিকা আর মন্ত্রী সিরাজ এই রাজ্যের রাজা রানী হয়েছেন। আর রাজা বিক্রম সব কাজের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিশ্রাম নিতে শুরু করেছেন। এরপর রাজা বিক্রম বাইরে বাগানে বেরিয়ে রাজকন্যা কণিকার মেয়েকে খুঁজতে থাকে। তার মেয়ের নাম রাখা হয়েছিল সোনালী। রাজা বিক্রম দেখতে পায় রাজকন্যা সোনালী বাগানে বসে কিছু একটা বই পড়ছে। আরে, আমার নাতনি তো এখানেই, আর আমি পুরো রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। নানু, তুমি এসেছো, ভালো হয়েছে। বসো আমার সাথে, একটা মজার বই পড়ছি। বই পড়ে অনেক কিছু জানা যায়, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। ঠিক আছে সোনালি, আমি বসছি। কি পড়ছিস? আমাকেও বইটা পড়ে শোনা তাহলে। আর তোর এত বই পড়া পছন্দ, আমি তো এটা ভেবেই পাচ্ছি না। আমি সময় পেলেই আগে বই পড়তাম, কিন্তু দেখ, তোর মাকে কখনোই বই পড়ানোর অভ্যাস করতে পারিনি। কে বলবে তুই আমার রাজকন্যা কণিকার মেয়ে? তোর আর তোর মায়ের স্বভাবের মধ্যে অনেক তফাৎ আছে। এভাবে বলো না তো নানু, আমার মা খুব ভালো। তুমি বুঝতে ভুল করেছো। এই নাও, এখন গল্প পড়ছি, তুমি শোনো। রাজকন্যা সোনালী দেখতেও খুব সুন্দরী ছিল। এরপর তারা গল্প পড়তে থাকে। অন্যদিকে আকাশ এবং মায়া এখনো তাদের সন্তানদের রাজমহলে ফিরে আসার প্রতীক্ষা গুনতে থাকে। এমন সময় একজন সিপাহী দৌড়ে এসে বলে, রানী সাহেবা, রাজা মশাই, রাজকন্যা তার ঘোড়া নিয়ে এই দিকেই ছুটে আসছেন। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদে ফিরে আসবেন। যাক, ভালোই হয়েছে। আমার রাজকন্যা তাহলে এবার রাজপ্রাসাদে ফিরছে। অন্যদিকে রাজকন্যা চন্দ্রাবতীর কিছুটা আগেই ছিল রাজকুমার নিলয়। সেও রাজমহলের দিকে ফিরে আসছিল। যাক, ভালোই হয়েছে, মেয়েটা ফিরে এসেছে। এখন ছেলেটা কোথায় আছে? ও ফিরে এলেই তো হয়। ওদের দুজনের সাথে আজ কথা বলতে হবে আমাকে। এমন সময় রানী সাহেবা এসে বলতে শুরু করে, আমি তো রাজপ্রাসাদের ওপর থেকে দেখলাম রাজকুমার নিলয়ও ফিরে আসছে। ছেলেটা এতক্ষণ পর রাজপ্রাসাদে ফিরছে। কেউ ভুলেও বকাঝকা শুরু করে দিস না। দেখে মনে হলো খুবই ক্লান্ত। আগে খাওয়া দাওয়া করে নিক, তারপর যত কথা হওয়ার হবে।
কিন্তু মা, জিজ্ঞেস তো করতেই হবে আজকে পাঠশালায় গিয়েছিল কিনা। যদিও পাঠশালায় গিয়ে থাকে তাহলে এত দেরি করে কেন বাড়ি ফিরছে? পাঠশালা থেকে সোজা বাড়িতে ফেরার কথা না? কেন তুমি রাজকন্যাকে জিজ্ঞেস করতে পারো না সে পাঠশালায় গিয়েছিল কিনা? আমার রাজকুমার কি করছে না করছে সেটা আমি দেখে নেব, আমি জিজ্ঞেস করে নেব। কিন্তু মা, রাজকন্যা চন্দ্রাবতীর তো আজ কোনো পাঠশালাই ছিল না। গতকালই সে সব পরীক্ষা দিয়ে ছুটি কাটাচ্ছে, এই জন্যই হয়তো বাইরে গিয়েছিল। মা, আদর করা ঠিক আছে, কিন্তু এত আদর করলেও তো হবে না, আদরে বাদুর হয়ে যাবে ছেলেটা। তারা এভাবেই কথা বলছিল। এমন সময় রাজকুমার এবং রাজকন্যা দুজনেই রাজমহলে প্রবেশ করে। রাজকুমার নিলয় খুব রেগে মেগে সিপাহীদের হাতে ঘোড়াটাকে দিয়ে দেয় এবং সে রেগে হেঁটে রাজমহলের ভেতরে প্রবেশ করতে থাকে। এর মধ্যেই রাজামশাই তাকে থামিয়ে দিয়ে বলে, কি হলো নিলয়? এভাবে বিরক্ত মুখ নিয়ে কোথায় যাচ্ছ? তোমার বাবা মা দাদি সামনে দাঁড়িয়ে আছে, তোমার জন্য অপেক্ষা করছি আমরা। তুমি কোনো কথা না বলে ভিতরের দিক চলে যেতে পারো কিভাবে? আহা, হয়েছে বাবা, আমার নাতিটাকে আগে ভেতরে যেতে দে, তারপর কথা হবে। এভাবে এতগুলো সিপাহী দাঁড়িয়ে আছে, এদের সামনে প্রশ্ন করিস না তো। রাজকুমার এবার রেগে বলে, ঠিক আছে, যা জিজ্ঞাসা করার এখানেই করুন, আমি এখানেই বলছি। তার আগে আমাকে বলো, তোমরা কি সবসময় রাজকন্যাকে বলে দাও যে আমার কাছে বাধা দিতে? কিভাবে কথা বলছো দেখো তুমি। রাজকন্যা কাকে বলছো? ও তোমার বড় বোন, বোন বলতে পারো না? রাজকন্যা আবার কি? হয়েছে হয়েছে, ও যেভাবে আচরণ করে মনে হয় আমার বড় বোন নয়, বরং সে রাজকন্যা, এবং আমি তার দাস। আমার প্রত্যেকটা কাজই তার অপছন্দ, আর প্রত্যেক কাজেই সে বাধা দেওয়ার জন্য আগে আগেই চলে আসে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে বলো কি হয়েছে? রাজকন্যা চন্দ্রাবতী, কি আবার করেছো তুমি? আমি আবার কি করব? কিছুই করিনি। হ্যাঁ হ্যাঁ, তুই তো কিছুই করিস না, সব সময় শুধু আমার নাতিরই দোষ থাকে। নিশ্চয়ই কিছু করেছিস, তা না হলে কি আমার নাতি এভাবে রেগে মেগে আছে? রাজকুমার নিলয়, তুমি বলো তো কি করেছে রাজকন্যা? এবারও নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করেছে, সারাক্ষণ শুধু দোষীপনা। আমি বলছি, শোনো তাহলে। মা, বাবা, আমি শিকারে বের হয়েছিলাম, আর তোমার মেয়ে আমার শিকারটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। সে তার জাদু ব্যবহার করেছে আমার তীরকে থামানোর জন্য। কত বড় সাহস, চিন্তা করো। একজন রাজকুমারের তীর সে জাদু দিয়ে থামিয়ে দিয়েছে। সামান্য জাদু জানে বলেই কি সবকিছুর মাথা কিনে নিয়েছে নাকি ও? এই কথা শুনে রানী খুবই রেগে যায়। শুনলে তো, শুনলে তোমার মেয়ে কি করেছে? সারাক্ষণ শুধু আদর করে মাথায় তুলে রেখেছো, এখন দেখো আদর করে বাদর বানিয়েছো। একটু আগে তো তুই আমাকে বলছিলি, হ্যাঁ, যে আমি আমার নাতিকে আদর করে বাদর বানিয়ে ফেলবো। আকাশ রানীকে থামিয়ে দিয়ে বলে, তোমার আদরের নাতি কি বলল শুনলে না মা? সে তার বিদ্যাপাঠ বাদ দিয়ে আজ গিয়েছিল শিকার করতে। তুমি আগে বলো, তুমি আজ শিকারে কেন যাবে? নিলয়, তোমার কি শিকারে যাওয়ার কথা ছিল আজ? আর শিকারে গিয়ে আকাশ ভুল করেছে, কিন্তু চন্দ্রাবতী, তুই কেন ভাইয়ের শিকারে বাধা দিবি? এত বড় রাজ্য থাকতেও তোর জাদু কেন নিলয়ের ওপরেই দেখাতে হবে? হ্যাঁ, আমি তো ইচ্ছে করে করিনি। নিলয় শিকার করছিল না, ও তো গরিব প্রজাদের পালিত ভেড়া শিকার করছিল জোর করে। আমি থাকতে আমার সামনে এমন অন্যায় আমি কখনোই বরদাস্ত করব না। সে যেই হোক, রাজকুমার বা আমার ভাই, তাতে কিছু যায় আসে না। রাজকন্যার কথা শুনে আকাশ এবং মায়া দুজনেই খুব রেগে যায়। অন্যদিকে সেই রাজপ্রাসাদের নিচেই কালো কুঠুরিতে মন্ত্রী আর তার স্ত্রী তন্ত্রমাতা বৃদ্ধ হয়ে যায়। তারা অপেক্ষা করতে থাকে কবে তাদের প্রতিশোধ নেওয়ার সময় আসবে। তারা এখনো জাদুর আয়নার সাহায্যে কুসুমের সাথে কথা বলতো। অনেক দিন তো হয়েই গেল, আমাদের মেয়ের সাথে তো কোনো কথাই হচ্ছে না। আমাদের কুসুমের কি আর এখন এত সময় আছে নাকি? সে পুরো এক রাজ্যের রানী হয়ে গেছে, নিজের সংসার আছে, রাজত্ব আছে, তার উপর জাদু বিদ্যা শিখছে। রোজ রোজ কি আমাদের খোঁজ খবর নিতে পারে?
তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু অনেকদিন মেয়েটাকে দেখি না, দেখতে বড় ইচ্ছে করছে। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, কখন কি যে হয়ে যায় তা তো আর বলা যায় না। এভাবে বলো না, আমরা প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত মরতে পারি না। আমাদের মেয়ে ফিরে আসবে। কুসুম আমাদের হয়ে সকলের কাছ থেকে প্রতিশোধ নেবে। এখন তো আর আমরা নিজেরা এখান থেকে পালানোর চেষ্টাও করতে পারবো না, বা নিজেদের জন্য প্রতিশোধও নিতে পারবো না। তুমি ঠিক কথাই বলেছ। এভাবে মন্ত্রী তার স্ত্রীর সাথে কথা বলছিল। এমন সময় তাদের জাদুর আয়না চলে ওঠে, আর সেই পাশ থেকেই আমরা তাদের মেয়ে কুসুমকে দেখতে পাই। কুসুম হাসি খুশি মুখে এসে বলে, মা, বাবা, তোমরা ভালো আছো তো? আমি জানি অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি। আমরা ভালো আছি। তোর কি অবস্থা? তোর রাজ্য কেমন চলছে? আর আমাদের নাতনি বিশাখা, সে কেমন আছে? চিন্তা করো না, তোমাদের নাতনি একদম ঠিক আছে। এখন তো ভালোই বড় হয়ে গেছে। ভাবছি বিয়ের বয়স হয়েছে, মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দেব। কি বলছিস কি? আমাদের নাতনি এত বড় হয়ে গেছে, তার বিয়ের বয়সও হয়ে গেছে, আর আমরা একবারও তার সাথে দেখা পর্যন্ত করতে পারলাম না? হ্যাঁ রে, সবকিছু যদি ঠিকঠাক চলছে, তাহলে আমাদের প্রতিশোধের কি হবে? আমাদের কবে এখান থেকে মুক্ত করবি? চিন্তা করো না, আমি তোমাদের এখান থেকে মুক্ত করেই ছাড়বো। আমি ভুলিনি। আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমি আমার স্বামীর ওষুধে প্রতিনিয়ত এক ধরনের সাধারণ বিষ মিশিয়ে যাচ্ছি, আর কয়েকদিনের মধ্যেই সে স্বাভাবিকভাবেই মারা যাবে। তারপর আমাকে আর কেউ সন্দেহ করবে না, আর তার মৃত্যুর পর এই পুরো রাজ্য আমার হয়ে যাবে। কি বলছিস কি? আমার বানানো সেই বিষ কাজে দিয়েছে তোর? মা, তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই আমি বিষটা তৈরি করেছিলাম, আর বিষটা কাজও করছে, তবে অনেক ধীরে ধীরে কাজ করছে। চিন্তা করো না, অসুস্থ হয়ে পড়েছে সে। তাহলে তো আর কয়েকটা দিনের ব্যাপার, এরপর তো পুরো রাজ্য আর রাজ্যের সিপাহী তৈরি হবে। আমি সেই অপেক্ষাতেই আছি। রাজ্যের সব সিপাহীগুলো আমার হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি আকাশ আর মায়াদের রাজ্যে আক্রমণ করব, আর তোমাদের সেখান থেকে মুক্ত করেই ছাড়বো। ঠিক আছে, আমরা সেই অপেক্ষাতেই আছি। বুড়ো হয়ে গেছি, তবে মৃত্যুর আগে যেন আমাদের প্রতিশোধ নেওয়া হয়। নাতনিকেও দেখতে ইচ্ছে করে, ওকে একদিন আমাদের সামনে নিয়ে আয় না। না না, ও তোমাদেরকে এভাবে দেখলে হবে না। ও তখন অনেক অনেক প্রশ্ন করবে যে তোমরা এখানে জেলখানায় কি করে বন্দি আছো, আর এটা যদি জানাজানি হয়ে যায় আমার বাবা মা জেলখানায়, ও না, বরং কালকুঠুরিতে বন্দি আছে, সেটা আমার জন্যই খারাপ হবে। ঠিক আছে ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমরা একেবারে জেলখানা থেকে বের হয়েই নাতনিকে দেখব, আশাই রইলাম। রাজকন্যা যখন তার সব কথা খুলে বলা শেষ করে, এর মধ্যে রাজকুমার নিলয় আবার কথা বলতে শুরু করে দেয়। এতে কি হয়েছে? আমি ওই গরিবের একটা ভেড়াই তো শিকার করতে গিয়েছিলাম, এতে কি এমন ক্ষতি করে ফেলেছি আমি? রাজকুমার নিলয়ের এমন অবুঝের মতো কথা শুনে রাজামশাই এবার খুবই রেগে যায়। কি বললে তুমি? একজন গরিব প্রজার ভেড়া তুমি শিকার করতে গিয়েছিলে? আবার এটাতে তুমি কোনো অন্যায় দেখতে পাচ্ছ না? এই কেমন শিক্ষা নিয়ে বড় করলাম আমি তোমাকে? এই শিক্ষাই শিখিয়েছি আমি তোমাকে? তোমার বড় বোনকে দেখো, সে প্রত্যেক প্রজার জন্য কত চিন্তা করে, আর তুমি কিনা প্রজাদের ভেড়া শিকার করে বেড়াচ্ছ? তুমি কি জানো না কি শিকার করতে হয়? রাজকুমার, এরকম কথা আমি তোমার কাছ থেকে একদমই আশা করিনি। তুমি কি করে এমনটা বলতে পারলে? শিকার করার জন্য জঙ্গল আছে, সেখানে শিকার করবে। তাছাড়া তুমি গ্রামে গ্রামে গিয়ে লোকেদের ভেড়া শিকার করে বেড়াচ্ছ। এটা তো খুবই দুঃখজনক। আমার রাজকুমার এমন করবে, এটা তো আমি স্বপ্নেও চিন্তাও করতে পারি না। রাজামশাই এবং মায়া তারা উভয়ে মিলে রাজকুমার নিলয়কে তার ভুল বোঝানোর চেষ্টা করে। এমন সময় রানী এসে তাদের থামিয়ে দিয়ে বলে, হয়েছে হয়েছে,
একটা ভুলের জন্য এখন এত বেশি করে বলতে হবে না। রাজকুমার, তুই চল তো আমার সাথে, ঘরে চল। আর এমন করবি না, বলে দে। ঠিক আছে, আমি আর এমন করব না। তবে আমার বড় বোনকে তো কেউ কিছু বলছে না। কেউ কিছু বলছে না কারণ সে কোনো ভুল করেনি। তোমার মতো কোনো সিপাহীর ভেড়া শিকার করতে যায়নি, বরং সে ওই লোকের ভেড়া বাঁচিয়ে প্রজার সাহায্য করেছে, ভালো কাজ করেছে। এখন যাও, ভেতরে যাও, তোমার চেহারাও দেখতে ইচ্ছে করছে না। রাজকুমার নিলয় এরপর আর কোনো কথা না বলে তার দাদির সাথে রাজপ্রাসাদের ভেতরে চলে যায়। রাজামশাই এবং মায়া খুবই চিন্তিত হয়ে পড়ে। এ কি হচ্ছে রাজামশাই? আমি তো চিন্তাও করতে পারছি না যে আমাদের ছেলে এমন চিন্তা ভাবনা নিয়ে বড় হচ্ছে। ও ছোট থেকে একটু বদমাশ, খিটখিটে স্বভাবের, কিন্তু ভেবেছিলাম বড় হলে ঠিক হয়ে যাবে। আমিও তো এটাই ভেবেছিলাম, ও হয়তো ছোট দেখে এমন দস্যিপনা করে। ছোটবেলায় আমিও তো এমন বাবা মার কথা না শুনে এদিক সেদিক ছুটাছুটি করেছি, কিন্তু কখনো তো কোনো প্রজার জিনিসপত্র ধ্বংস করিনি। ও যেমনটা করছে, এর আগেও 2-1 বার প্রজারা আমার কাছে নালিশ নিয়ে এসেছিল। আমি ভেবেছিলাম বয়সের ভুল, কিন্তু এখন তো প্রায় বড় হয়ে গেছে, এখন তো কোনো বয়সের ভুল দেখছি না। আজ বাদে কাল বিয়ে করিয়ে দিলে সংসার করতে শুরু করবে, আর এখনো যদি এমন করে তাহলে কি করে হবে? রাজামশাই এবং রানী সাহেবা মায়া এভাবেই চিন্তিত হতে থাকেন। রাজকন্যা চন্দ্রাবতীর খুবই কষ্ট হয় এসব দেখে। মা বাবা, আপনারা চিন্তা করবেন না, আমি নিলয়ের সাথে কথা বলে দেখব, ওকে বোঝানোর চেষ্টা করব, হয়তো ঠিকই বুঝে যাবে। তুমিই একমাত্র ভরসা আমাদের মা। আমরা জানি না কি করে রাজকুমার নিলয়কে ভালো শিক্ষা দেওয়া যাবে। সে দিন দিন আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। এখন দেখো, তুমি তোমার খারাপ ভাইকে ভালো রাস্তায় ফেরাতে পারো কিনা। এমন চলতে থাকলে কি করে হবে? আশেপাশের সব রাজ্যে যদি জানাজানি হয়ে যায় আমাদের রাজকুমার এমন হয়েছে, তাহলে তো আমাদের নাক কাটা যাবে। চিন্তা করো না তুমি, শরীর খারাপ করবে বেশি চিন্তা করলে। আকাশ, এখন চলো রাজপ্রাসাদে, আরো অনেক কাজ আছে, সেগুলোও দেখতে হবে। এরপর মায়া এবং আকাশ তারা নিজেদের কাজে চলে যায়। রাজকন্যা চন্দ্রাবতীও তার নিজের কক্ষে গিয়ে চিন্তা করতে থাকে তার ভাইকে নিয়ে। অন্যদিকে রানী কণিকা রাজপ্রাসাদে বসে তার স্বামী সিরাজের সাথে পরিকল্পনা করতে থাকে। কণিকা, আমরা তো প্রায় রাজ্যের রাজা রানী হয়ে গেলাম। এখন বলুন, আপনার পরবর্তী পরিকল্পনা কি? অনেকদিন তো হলো আমি আমার বাবা মায়ের সাথে দেখা করছি না। আমার যদি কোনো কাজ না থাকে, তাহলে আমি সেখানে গিয়ে তাদের সাথে একটু দেখা করতে চাই। এত বাইরে যাওয়ার জেদ করো কেন? কদিন পর পরই তুমি বাইরে চলে যাও। আমি তো তোমাকে এত স্বাধীনতা দিয়েছি, তারপরও কেন বারবার বাইরে যেতে হবে? তুমি এখানেই থাকবে। এই কয়েকদিন আমার হাতে প্রচুর কাজ আছে, ভুলে যেও না। তুমি এখন রাজপ্রাসাদের রাজা, আমার যত দায়িত্ব আছে সবকিছু ঠিকঠাক ভাবে পালন করতে হবে। অযোগ্য রাজা হলে চলবে না। আমি রাজা হলে কি হবে? সবকিছুর সিদ্ধান্ত তো আপনিই নিয়ে থাকেন কণিকা। হ্যাঁ, আমি নিয়ে থাকি, এমনটা তো কথাই হয়েছিল। যতদিন পর্যন্ত এই রাজ্যে থাকতে হবে, ততদিন পর্যন্ত আমার কথাই মেনে চলতে হবে। আর যেহেতু আমি সব সিদ্ধান্ত নেব, তাই এখন এই সিদ্ধান্তটাও আমি নিলাম। তুমি কোথাও যেতে পারবে না। এখন আমাকে পরিকল্পনা করতে হবে কি করে আমার মাকে কালকুঠুরি থেকে বের করা যায়। এই, তুমি আমাকে কোনো একটা বুদ্ধি দাও তো। ঠিক আছে, আমি চিন্তা করে দেখছি। রানী কণিকার স্বামী কিছুক্ষণ চিন্তা করে তাকে বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এরপর সে তাকে সম্পূর্ণ বুদ্ধিটা খুলে বলে। হ্যাঁ, দিন দিন তুমি দেখা যায় ভালোই বুদ্ধিমান হয়ে উঠেছো। আমার তোমার এই বুদ্ধি ভারী পছন্দ হয়েছে, কিন্তু এই পরিকল্পনা কার্যকর করতে হবে খুব সাবধানে, যেন কেউ কোনো কিছু বুঝতে না পারে। রাজা সিরাজ এবং রানী কণিকা যখন এভাবেই পরিকল্পনা করছিল,
আর কথা বলছিল। এমন সময় রাজকন্যা সোনালীও সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। সে কিছুটা শুনতে পায়। কি নিয়ে বাবা মা এমন ফিসফিস করে কথা বলছে? আমি কি ভেতরে গিয়ে জিজ্ঞেস করব? না, আমি গেলে হয়তো তারা বিরক্ত হবেন। এভাবে অনেক কিছু নিয়েই কথা বলেন তারা। এরপর রাজকন্যা সোনালী বাগানে বসে আবারও বই পড়তে শুরু করে। রাজকন্যা সোনালীর ছিল খুবই ভালো মন। হয়েছিল তার মা রানী কণিকার পুরোই বিপরীত। এমন সময় সেই বাগানে রানী পরী প্রকট হয়। রানী পরীও অনেকটা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। সে মাঝে মাঝে পৃথিবীতে ঘুরতে আসতেন। আরে রানী পরী যে, আসুন আসুন, রাজপ্রাসাদে আসুন। কতদিন পর রাজপ্রাসাদে এলেন। আমি কি নানাকে ডেকে দেব? আরে তুমি সোনালী না? তুমি দেখতে তো অনেক বড় হয়ে গেছো। তোমার মায়ের মতোই রূপবতী হয়েছো। ধন্যবাদ আপনাকে। আসুন, আপনি তাহলে ভেতরে চলে আসুন। নানা মনে হয় তার কক্ষে বিশ্রাম করছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখা করবই তোমার নানার সাথে। তবে আমি ভাবছি তাকে নিয়ে কয়েকদিনের জন্য তোমার খালামণি মায়াদের রাজ্যে যাব। অনেক দিন হয়েছে আমি আমার মেয়ে মায়ার সাথে দেখা করছি না। হ্যাঁ, আমি শুনেছি আমার খালাও নাকি একজন পরী, মায়া পরী। তার সাথে অনেকদিন দেখা হয় না। সেই ছোটবেলায় একবার দেখা হয়েছিল, যখন তিনি আমাদের রাজপ্রাসাদে এসেছিলেন। এরপর তো আর কখনোই দেখা হয়নি। আমি জানি তোমার মা আর মায়ের সম্পর্ক তেমন ভালো নয়, এজন্যই তাদের সাথে তোমাদের বেশি দেখা হয় না। তা না হলে তো তোমাদের সেই রাজপ্রাসাদে যাওয়া আসা চলতোই। তবে তুমি কি সেখানে যেতে চাও? আমি কখনোই এই রাজপ্রাসাদ ছেড়ে কোথাও বের হতে পারি না। আমার খুব ইচ্ছে হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। আপনি মাকে বলে দেখুন না, মা যদি রাজি হয় তাহলে আমিও যেতে পারবো। ঠিক আছে, চিন্তা করো না। চলো এখন আগে রাজা বিক্রমের সাথে দেখা করে আসি। আরে নানা তো এখন আর রাজা মশাই নেই, আপনি জানেন না? কি বলছো? আমি তো জানি না। তাহলে সে কি ক্ষমতা এখন হস্তান্তর করে সিরাজের হাতে আর কণিকার হাতে দিয়ে দিয়েছে? হ্যাঁ, এখন আমার বাবা মাই এই রাজ্যের রাজা মশাই এবং রানী সাহেবা। বেশ ভালো কথা, এখন চলো। এরপর সোনালী আর রানী পরী চলতে থাকে রাজা বিক্রমের কক্ষের দিকে। অন্যদিকে কুসুম এখন যে রাজপ্রাসাদের রানী, সে তার কক্ষে বসে চিন্তা করতে থাকে। আর তার পাশেই শুয়েছিল তার অসুস্থ স্বামী, এই রাজ্যের রাজামশাই। কিন্তু সে শুধুমাত্র নামে রাজামশাই, কারণ অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে সে। সকল রাজ্য দেখাশোনার কাজ করছে রানী কুসুম। আর কতদিন এভাবে এই বৃদ্ধ লোকটার সেবা যত্ন করতে হবে? আমি বিয়ে করেছিলাম যেন এই রাজ্যটা খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়, কিন্তু এই লোকের প্রাণ তো যেন কই মাছের প্রাণ। কতবার চেষ্টা করলাম, কই মাছের প্রাণ কোনোভাবেই আর মরছে না। এবার অসুস্থ হয়েছে, এবার তাড়াতাড়ি ওপরে গিয়ে পটল তুলবে। তা না, এখনো শুয়ে শুয়ে আরাম করছে আর আমাকে দিয়ে সেবা করিয়ে খাটিয়ে মারছে। এমন সময় কুসুমের স্বামী শব্দ করে তাকে ডাকার চেষ্টা করে। কুসুম, কুসুম, এদিকে এসো। আমাকে একটু ওষুধ দাও। আমার বুকে কেমন জ্বালা পোড়া করছে। আর আমার ছেলেকে ডাকো, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। থামো তো, ওষুধ এনে দিচ্ছি। এভাবে চিৎকার চেঁচামেচি করো না। অসুস্থ হয়েছে, এখন কি মাথাটাও গেছে? তোমার আবার কিসের ছেলে? হ্যাঁ, তোমার কোনো ছেলে নেই, তোমার একমাত্র মেয়ে আছে। তুমি বিশাখাকে দেখবে, আমি ওকে ডেকে দেব। আমার ছেলে আছে, মিথ্যা কেন বলছো? আমার ছেলেকে ডেকে দাও। আমার ছেলের নাম কি যেন ছিল? আমার তো কিছুই মনে পড়ছে না।
শোনো এই বৃদ্ধ লোকের কথা, তুমি অসুস্থ হয়ে তোমার মাথাটা পুরোপুরি গেল নাকি? তোমার ছেলে ছিল আর ছেলের নাম মনে নেই? চুপ করো তো, এভাবে লোকেদের সামনে পাগলের মতো প্রলাপ বকো না। আমি ওষুধ এনে দিচ্ছি, চুপচাপ ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, ভালো লাগবে। কি জানি, কিছুই তো মনে হচ্ছে না। আচ্ছা, কই বিশাখা কই? ওকে ডেকে আনো, ও আমার ছেলেকে খুঁজে দিবে। চুপ করো বিশাখা, কিছুই বলবে না। এভাবেই কুসুম তার স্বামীকে ওষুধ খাইয়ে অসুস্থ করে রাখত। ধীরে ধীরে এমন অবস্থা হয়েছিল যে সে তার অতীতের সবকিছুই ভুলতে শুরু করেছিল। এমন সময় রাজকন্যা বিশাখা সেই কক্ষে প্রবেশ করে। মা, আমার মনে হলো বাবা আমাকে ডাকছে। বাবা কি আমাকে ডাকছেন? না না, তোর বাবা আবার কেন ডাকবেন? এক কাজ কর তো, ওষুধ এনে খাইয়ে দে। এসেছিস ভালোই হয়েছে, আমি একটু রাজসভায় যাচ্ছি, সিপাহীদের সাথে আমার কাজ আছে। কিন্তু মা, বাবার অবস্থা তো খুবই খারাপ। তুমি বাবাকে এই অবস্থায় রেখে কাজে যাবে? একটু পরে যাও, বাবা ঘুমিয়ে নিক। তোর বাবার অবস্থা এমন কয়েক বছর ধরেই খারাপ। যদি আমি সব সময় এখানে বসে থাকি তাহলে রাজ্য দেখাশোনা কে করবে? তোকে যা বলেছি ততটুকুই কর। আর বৃদ্ধ অসুস্থ মানুষের জন্য এত মায়া করে লাভ নেই, নিজের কথা চিন্তা করতে হবে। বিশাখা, আমাদের রাজ্য আরো বড় করতে হবে, সিপাহীদের শক্তি আরো বাড়াতে হবে। আমি বলেছি, যা বলছি তাই শোন। তোর নিজের জাদুর ওপর বেশি করে গুরুত্ব দে। তুই কি ঠিকমতো জাদুবিদ্যা শিখছিস? হ্যাঁ মা, আমি চেষ্টা করছি। তুমি চিন্তা করো না, তুমি যেমনটা বলেছো আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করছি। এই পুরো রাজ্যের সবচেয়ে শক্তিশালী তন্ত্রমাতা হব আমি, তন্ত্রমাতা বিশাখা। না না, তুই এটা ভুল বললি। শুধু এই রাজ্যের নয়, এই পুরো পৃথিবীর আশেপাশের সকল রাজ্যের সবচাইতে শক্তিশালী তন্ত্রমাতা তোকেই হতে হবে। যেমনটা আমার মা ছিল, তিনি অনেক শক্তিশালী ছিলেন। হ্যাঁ মা, তুমি সেই কথা অনেকবার বলেছো, কিন্তু আমি কখনো আমার নানা নানিকে দেখিনি। তারা কোথায় আছে? তুমি মাঝে মধ্যে তাদের কথা বলো, তাদের দেখতে আমার ভারী ইচ্ছে হয়। এই প্রশ্ন শুনে কুসুম কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে এখনো কাউকেই তার বাবা মায়ের আসল পরিচয়ের ব্যাপারে বলেনি। কুসুম চিন্তা করতে থাকে সে তার মেয়েকে কি বলে বোঝাবে, কারণ তার মেয়ে বড় হয়ে গিয়েছিল। এখন তাকে মিথ্যে বলে বোঝানো সহজ নয়। এর মধ্যেই কুসুমের স্বামী রাজা মশাই আবারও শব্দ করেন। আগে যা, তোর বাবা অসুস্থ, ও ওষুধ চাইছেন, তাড়াতাড়ি ওষুধটা দিয়ে আয়। আমি এর পরে তোর সঙ্গে কথা বলছি এসব বিষয় নিয়ে। এই বলে কুসুম সেখান থেকে দ্রুত চলে যায় তার রাজসভায়। কুসুম রাজসভার দিকে যেতে থাকে আর মনে মনে চিন্তা করে, যাক, এবারের মতো তো বেঁচে গেছি। মেয়েটা এত প্রশ্ন করতে শিখে গেছে, খুব তাড়াতাড়ি আমাকে আমার সব পরিকল্পনা সফল করতে হবে। বাবা মাকেও জেলখানা থেকে বের করতে হবে। এরপর কুসুম তার কাজ করতে থাকে। অন্যদিকে বিশাখা তার বাবাকে ওষুধ খাওয়াতে থাকে। তার বাবা ওষুধ খাওয়ার পর সে ঘুমের মধ্যে কিছু একটা বলতে থাকে। বাবা মনে হয় ঘুমের মধ্যে কিছু একটা বলছে, কিন্তু কে বলছে, কে বলার চেষ্টা করছে, শুনি তো একটু। বিশাখা চুপচাপ সেখানে দাঁড়িয়ে শুনতে থাকে। তার বাবা ঘুমের মধ্যে বলতে থাকে, আমার ছেলের নাম কি ছিল? আমি আমার ছেলের নাম কেন মনে করতে পারছি না? ছেলে? কে ছেলে? বাবার আবার ছেলে আছে নাকি? মানে আমার ভাই। কিন্তু আমি তো কখনো মায়ের কাছ থেকে শুনিনি এসব। কে জানি কি বলছে, মাকে জিজ্ঞেস করে দেখতে হবে। মা এখন রাজসভায় আছে, এখন সেখানে গেলে সে আমাকে বকা দেবে। আমি বরং আমার জাদু মন্ত্র শিখতে চলে যাই। এরপর বিশাখা আর গুরুত্ব না দিয়ে তার বাবার কথায় সে নিজে তার জাদু বিদ্যা শিখতে চলে যায়। অন্যদিকে রানীপরী আর সোনালী রাজা বিক্রমের সাথে দেখা করতে যায়। সে তার কক্ষেই বসেছিল। রাজা বিক্রম রানীপরীকে দেখে খুব খুশি হয়। আরে পরিরানী, তুমি এত বছর পর আমার সাথে দেখা করতে এলে? মনে পড়লো তাহলে আমার কথা? এবার গিয়ে কত বছরই না সেই পরিরাজ্যে ছিলে।
আমি তো আর পরিরাজ্যে যেতে পারি না, তোমারও তো উচিত ছিল একবার আমার সাথে দেখা করতে আসার। জানোই তো আমারও বয়স হচ্ছে, অসুস্থ থাকি অনেকটা সময়। এত দূর পরীর রাজ্য থেকে এখানে আসতে অনেক শক্তির খরচ হয়। এত কষ্ট করতে রোজ রোজ ভালো লাগে না। তবে এখন এসেছি, শুনলাম তুমি নাকি রাজ্যের দায়িত্ব ছেড়ে দিয়েছো। ভালো করেছো, তোমারও তো বয়স হয়েছে, বিশ্রামের প্রয়োজন। এই কথা চিন্তা করেই রাজকন্যা আর জামাইকে রাজ্যের সব ক্ষমতা দিয়ে দিয়েছি। সোনালি, তুই এসেছিস? আয় আয়, আমার সাথে একটু গল্প কর। আর তো কারোই সময় নেই আমার সাথে গল্প করার মতো। কি সব বলো না, আমার কাছে তোমাদের জন্য সব সময় আছে। আচ্ছা রানী পরী, আপনি নানুর সাথে কথা বলুন, আমি আসছি। আর অবশ্যই মাকে বলবেন আমার কথা। এই বলে সোনালি সেখান থেকে চলে যায়। কিসের কথা বললো সোনালি? কণিকাকে আবার কি বলতে হবে? আমি ভাবছিলাম অনেকদিন মায়ার সাথে দেখা হয় না, মায়ার সাথে দেখা করতে ওদের রাজ্যে যাব। তুমি তো পৃথিবীতেই আসোনি, কি করে মায়ের সাথে দেখা হবে? ঠিক আছে, আমিও বরং তোমার সাথেই যাব। তা কণিকাকে কি কথা বলবে আমার নাতনি? সোনালিও বলছিল সেও নাকি আমাদের সাথে ওই রাজ্যে যেতে চায়। মায়াদের রাজ্যে নাকি ও কখনোই যায়নি, আর নতুন কোথাও ঘুরতেও বের হয় না। তুমি ঠিক কথাই বলেছ। কণিকার সিরাজ তো সারাক্ষণই রাজপ্রাসাদে থাকে। রাজ্য কি করে বড় করা যায়, সিপাহীদের শক্তি কি করে বাড়ানো যায়, এইসব নিয়েই তারা চিন্তা করে। আর মেয়েটাকেও পড়ালেখার রাজপ্রাসাদের মধ্যেই বন্দি করে রেখেছে। ঠিক আছে ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। চলো তাহলে কণিকার সাথে কথা বলে দেখা যাক। আমার মনে হয় কি, কণিকা আমাকে দেখলে সোনালীকে যেতে দেবে না। তুমি আমার কথা বলো না, নিজে গিয়ে কথা বলে দেখো। তুমি তো জানো কণিকা কখনোই আমাকে পছন্দ করেনি। তুমি ঠিকই বলেছ, সে সবসময় তোমাকে দোষী ভেবে গেল। সে যাই হোক, তুমি যাও, কথা বলে দেখো। সোনালীকে সাথে নিয়ে গেলে ভালো হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর রাজা বিক্রম অনুমতি নেওয়ার জন্য কণিকার সাথে দেখা করার জন্য রাজসভার কক্ষের দিকে যেতে থাকে। অন্যদিকে তখনও বসে বসে কণিকা আর তার স্বামী পরিকল্পনা করছিল। তাহলে শুনলে তো কণিকা, রাজামশাইকে ছলে বলে কৌশলে রাজপ্রাসাদ থেকে দূরে রাখতে হবে। আর তখন আমাদের যে সিপাহীগুলো আছে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে রানী বিথিকাকে কালো কুঠরি থেকে মুক্ত করতে হবে। মাকে রাখবো কোথায়? আর এরপর তাকে তার মায়ের রাজ্যে পাঠিয়ে দিতে হবে। যে পর্যন্ত না আমরা সম্পূর্ণ শক্তিশালী হচ্ছি মায়াদের রাজ্য আক্রমণ করার জন্য এবং তাদেরকে হারানোর জন্য, ততদিন পর্যন্ত রানী বিথিকাকে ফেরত আনা যাবে না। সেটা আমিও জানি, আর আমার তোমার এই বুদ্ধি ভালো লেগেছে। কিন্তু মায়ের পরিবর্তে কালো কুঠুরিতে অন্য কোনো মহিলাকে তো রাখতেই হবে, তা না হলে কি করে হবে? আরে কয়েকটা মুদ্রা দিলে এমন রানী সাহেবের মতো দেখতে অনেক মহিলাকেই পাওয়া যাবে। এখন বৃদ্ধ হয়ে গেছে তিনি, এমন বৃদ্ধ মহিলাকে আমরা ঠিকই খুঁজে পাবো। আপনি একদমই চিন্তা করবেন না, সেই চিন্তা আমার উপরে ছেড়ে দিন। এখন শুধু রাজামশাই কখন রাজ্য থেকে বের হবেন সেই সুযোগটাই খুঁজতে হবে। এই চিন্তা তোমাকে করতে হবে না। বাবাকে আমি যেভাবেই হোক রাজপ্রাসাদ থেকে বের করব, আর মাকে আমি খুব দ্রুত মুক্ত করেই ছাড়বো। তুমি মায়ের মতো দেখতে একজন মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করতে শুরু করো। তারা যখন কথা বলছিল রাজামশাই ঠিক তখন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। কি ব্যাপার, কি নিয়ে কথা বলছো তোমরা? কার মতো দেখতে মহিলা জোগাড় করতে হবে? রাজামশাইকে হঠাৎ সেই কক্ষে দেখে আর তার এমন কথা শুনে সিরাজ এবং কণিকা উভয়ই ভয় পেয়ে যায়। কণিকা মনে মনে চিন্তা করে, আরে বাবা হঠাৎ করে এখানে কি করে এলেন?
তিনি কি আমাদের সব পরিকল্পনার কথা শুনে ফেলেছেন? না না, এটা মোটেও হতে দেওয়া সম্ভব নয়। আমি আমি এখন কি করব? বাবা কি তাহলে আমার হাত থেকে রাজ্যের ক্ষমতা ছিনিয়ে নেবেন? অন্যদিকে রাজকুমার নিলয় তার দাদি রানী সাহেবার সাথে কথা বলতে থাকে। নিলয়, তুই এসব কি করে বেড়াস? তোকে তো বলেছি যে তোর বাবার খুব রাগ, তার সামনে এসব বাজে বাজে কাজ করিস না। আর আজকে পাঠশালায় কেন যাসনি শুনি? বিদ্যা না শিখলে কি করে হবে? দেখো দাদি, আজ বাবা মামাকে অনেক বকেছে, এখন তুমি শুরু করে দিও না। আমার একদমই ইচ্ছে করছিল না আজ পাঠশালায় যেতে, এজন্যই আমি যাইনি। কি এমন হয়েছে বলো তো? আর গরিবদের প্রতি এমন দয়া কেন দেখায় আমার বাবা? আমার তো তাদেরকে দেখতে ইচ্ছে করে না, কেমন নোংরা সব পোশাক আশাক পরে থাকে। কি বলছিস কি? তোর দাদা কখনোই এমন ছিলেন না, না তোর বাবা। আমরা কখনোই প্রজাদেরকে গরিব বলে অবহেলা করিনি। তুই এমনটা করতে পারিস না। তোর সব জিনিসই আমার পছন্দের, তুই জানিস। আমি কখনোই তোর মায়ের মতো তোর সাথে বকাঝকা করব না, কিন্তু তাই বলে এভাবে তো প্রজাদের উপর অত্যাচার করতে পারিস না। ঠিক আছে দাদি, আমি চেষ্টা করব এরপর থেকে আরো ভালোভাবে চলার। কিন্তু কি করব আমি জানি না। আমার মাথায় যে কি হয়, আমার ওই প্রজাদের দেখতে একদমই ভালো লাগে না। আমার কেন যেন বারবার ইচ্ছে হয় তাদেরকে শুধু কষ্ট দেই। আমি বুঝতে পারি না এমন কেন হচ্ছে। হয়েছে, এখন নিজের অতটুকু মাথা দিয়ে এত চিন্তা করতে হবে না। অনেক চাপ পড়ে যাচ্ছে অতটুকু মাথায়। চল খাবার খেয়ে নে, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। নিলয় এরপর খাবার খাওয়ার জন্য চলে যায়। রানী সেখানে বসে চিন্তা করতে থাকেন। রাজকুমার এসব কি কথা বলছে? নিলয়ের উপর কি তাহলে কেউ জাদু শক্তির প্রয়োগ করেছে? কিন্তু না, এটা কি করে সম্ভব? আমার নাতির ওপর কেউ জাদু করবে? এটা হতেই পারে না। মায়া যতই খারাপ হোক, সে কখনোই তার নিজের ছেলের ক্ষতি করবে না। রানী বুঝতে পারে না রাজকুমার নিলয় এইমাত্র যা বলে গেল এগুলো কি কারণে হচ্ছে। আসলে তো রাজকুমার নিলয়ের ওপর খুব ছোটবেলায় কুসুমের দেওয়া সেই জাদুর মালা পরানো হয়েছিল। এই কারণেই রাজকুমার নিলয় কিছুটা খিটখিটে স্বভাবের হয়ে গেছে এবং সে একজন আদর্শ রাজকুমার হওয়া থেকে দূরে সরে গেছে। রানী সাহেবা এভাবেই নিলয়কে নিয়ে চিন্তিত হতে থাকে। অন্যদিকে রাজা বিক্রম হঠাৎ করেই রাজসভায় প্রবেশ করে তাদেরকে প্রশ্ন করলে রাজকন্যা কণিকা এবং তার স্বামী সিরাজ কিছুটা ভয় পেয়ে যায়। তারা কি উত্তর দেবে তার আগেই রাজা বিক্রম আবারও প্রশ্ন করে। কি হলো? কথা বলছো না কেন? তোমরা কি নিয়ে কথা বলছিলে? আমি তো স্পষ্ট শুনতে পেলাম কাকে যেন কি বদলানোর চেষ্টা করবে। কার মতো চেহারা দেখতে কাকে আনবে? বুড়ো হয়ে গেছি, ঠিক মতো শুনতেও তো পারছি না। কোনো সমস্যা হয়েছে কি? কণিকা মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর চিন্তা করে বলে, যাক, বাবা হয়তো কিছুই শুনতে পায়নি। এখন তাকে কোনো কিছুই সত্যি বলা উচিত হবে না। এখন কোনো রকম একটা বাহানা দিয়ে আগে জিজ্ঞেস করতে হবে তিনি কেন এখানে এসেছেন। কণিকা বলতে শুরু করে, না বাবা, কিছুই হয়নি। আপনি কেন এখানে? কোনো কিছু না বলে হঠাৎ চলে এসেছেন। কোনো কিছুর কি প্রয়োজন ছিল? আমাদের ডেকে নিলেই পারতেন বাবা। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন তো ছিল। তোমাকে বলতে এসেছি, আমি কয়েকদিনের জন্য মায়াদের রাজ্যে যাব। রানীপরি অনেকদিন পর আমার সাথে দেখা করতে এসেছে। আমরা চিন্তা করছি কয়েকদিন সেখানে থাকবো। আরে বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি। ঠিক আছে, আপনি যাবেন সেখানে, কোনো চিন্তার কারণ নেই। এটা আবার জিজ্ঞেস করতে কেন হবে? রাজা বিক্রমের এমন কথা শুনে মন্ত্রী সিরাজ এবং রাজকন্যা কণিকা তারা উভয়ই খুব খুশি হয়। হ্যাঁ বাবা, আপনার আবার আমার কাছ থেকে অনুমতি নেওয়ার কি দরকার? আপনার ইচ্ছে হয়েছে আপনার আরেক মেয়ের রাজ্যে যাবেন, হ্যাঁ যাবেন।
তাতে কোনো সমস্যা নেই। যত দিন ইচ্ছা হয় সেখানে থেকে আসুন। আমি এক্ষুনি সিপাহীদের বলে দেব। আপনি কি এখনই বের হবেন? না না, আমি এখনই বের হব না, আরো কিছুক্ষণ পরে বের হব। তবে আমি অনুমতি নিতে এসেছি আমার জন্য নয়, এসেছিলাম রাজকন্যা সোনালীর জন্য। শোনো, রাজকন্যা সোনালী তো কখনো রাজপ্রাসাদের বাইরেও বের হয়নি। রাজা বিক্রম আরো কিছু বলতে যাবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে সিরাজ বলতে শুরু করে, রাজকন্যা সোনালীর ব্যাপারে কেন অনুমতি লাগবে? ও কি আপনাদের সাথে যেতে চাচ্ছে নাকি? এই কেমন কথা বলছো? ও আবার কেন বাবার সাথে মায়াদের রাজপ্রাসাদে যেতে চাইবে? ও কখনোই এমন কিছু বলেনি। সোনালী কি বলেছে আপনাকে বাবা? ওর কত পড়া বাকি, এমন কথা ও কি করে বলবে? আহা, আগেই এত উত্তেজিত হয়ে যেও না তো। রাজকন্যা সোনালী কিছুই বলেনি। আসলে আমি নিজেই দেখছি, সে অনেকদিন যাবতই এই রাজপ্রাসাদে আছে, পাঠশালায় যায় আর এরপর পাঠশালা থেকে বাড়ি ফিরে আসে। এভাবে কি আর সময় কাটে? তুমি যদি কিছু মনে না করো তাহলে ওকে আমি আমার সাথে নিয়ে যাই। আমি আর পরিরানী তো আছি, আর ওটা তো ওর নিজের খালারই রাজ্য, অন্য কোথাও তো আর ও যাচ্ছে না। না, মোটেও না। মায়া কখনোই ওর খালা নয়। আমি ওকে কখনোই আমার নিজের বোন হিসেবে মেনে নেইনি। তাহলে কিসের সম্পর্ক আর কিসের খালা? ও কখনোই যেতে পারবে না। তুমি এখন আবার আমার মুখের উপর কথা বলছো, এটা কিন্তু মোটেও ঠিক করছো না। বাবা, আমি কিন্তু আপনাকে যেতে একদমই মানা করিনি। আপনার ইচ্ছে হয়েছে আপনি যাবেন, তবে আমি আমার মেয়েকে নিয়ে কি করব না করব সেটা একান্তই আমার বিষয়। সে আমার রাজকন্যা। ঠিক আছে, তোমরা যা ইচ্ছে হয় তাই করো। তাহলে আমি আর পরিরানীও যাব না। আমি ভেবেছিলাম রাজকন্যা সোনালীকে নিয়ে যাব। ও যেহেতু যেতে পারবে না, তাহলে আমরাও যাচ্ছি না। রাজকন্যা যেহেতু তোমার মেয়ে, যা ইচ্ছে হয় তাই করো। সিরাজ, তুমিও যা ইচ্ছে হয় তাই করো। এখন তো আর আমি রাজপ্রাসাদের রাজা নই, এখন তো আর আমার কোনো কথারই কোনো দাম নেই। এই বলে রাজা বিক্রম রেগে মেগে সেই কক্ষ থেকে বেরিয়ে যায়। মন্ত্রী সিরাজ তাকে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। অন্যদিকে রানীপরী বাগানে বসে রাজকন্যা সোনালীর সাথে গল্প করছিল আর অপেক্ষা করছিল কখন রাজা বিক্রম অনুমতি নিয়ে আসবে। আচ্ছা রানীপরী, আপনাদের পরিরাজ্য কেমন? আমার তো ইচ্ছে হয় আমি একদিন পরিরাজ্যেও ঘুরতে যাব। আমি শুনেছি পরিরাজ্য নাকি দেখতে অনেক সুন্দর, আর আমার নানাও কয়েকবার পরিরাজ্যে গিয়েছিল। হ্যাঁ, তোমার নানাও কয়েকবার গিয়েছিল, তবে তারা মানুষ তো, এজন্য বেশিক্ষণ পরিরাজ্যে থাকতে পারতো না। তাদেরকে খুব বেশি জাদুর সাহায্য নিয়ে পরিরাজ্যে থাকতে হতো, আর কয়েকদিনের বেশি পরিরাজ্যে থাকলে তাদের শরীর খারাপ হয়ে যেত। তোমার খালামণিও তো এই জন্যই পৃথিবীতে থেকেই বড় হয়েছে। আপনি সত্যি বলছেন? আমি অনেক গল্প শুনেছি এই মায়াপুরীর ব্যাপারে, কিভাবে মায়াপুরী বিয়ে করেছি আর কিভাবে তিনি এখন এত বড় রাজ্য পরিচালনা করছে রাজামশাই আকাশের সাথে থেকে। চিন্তা করো না, এখন যখন আমরা সকলে মিলে মায়াপরীদের রাজ্যে যাব, তখন তুমি নিজের চোখে তাকে দেখে নিও। আমি চাই তুমি আমার মেয়ে মায়ার মতোই শক্তিশালী হও। অবশ্যই, আমার মাও খুব শক্তিশালী। তিনিও তো নিজ হাতেই রাজ্য পরিচালনা করছেন। রাজকন্যা সোনালীর এমন কথা শুনে রানীপরী কিছুটা চুপ হয়ে যায়। সে মনে মনে চিন্তা করে, আহারে, হয়তো রাজকন্যা সোনালী তার মায়ের ব্যাপারে কিছুই জানে না। অবশ্য সব মেয়েদের কাছেই তো তার নিজেদের বাবা মারাই সবচেয়ে ভালো হয়। থাক, আমার উচিত হবে না কিছু বলার। কিন্তু এই ভুল ধারণাটা একদিন হয়তো ভাঙবে, তখন রাজকন্যা সোনালী খুব কষ্ট পাবে। এভাবেই তারা কথা বলছিল। কে হলো নানু? উনি এখন আসছে না কেন? মাকে অনুমতি দেবে? মন বলছে তিনি রাজি হবে না। অন্যদিকে মায়া আর রাজামশাই আকাশ একসাথে বসে রাজ্য পরিচালনার কাজ দেখছিল। এমন সময় তাদের সকল কাজ শেষ হয়।
তারা বসে গল্প করতে শুরু করে। আচ্ছা রাজামশাই, আপনার কি মনে হয় রাজকুমার আকাশের কি কোনো ধরনের কোনো সমস্যা আছে? তা না হলে ও দিন দিন এভাবে এমন বিগড়ে যাচ্ছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ওকে সবসময় পাঠশালায় রেখে পড়ানোটাই উচিত হবে। তাছাড়া আমরা ওকে আরো বেশি দায়িত্ব দিয়ে এখন থেকে কিছুটা হলেও দায়িত্ববান বানানোর চেষ্টা করতে পারি। আমারও তাই মনে হয়। যেভাবেই হোক আমাদের রাজকুমারকে তো রাজকন্যা চন্দ্রাবতীর মতোই সাহসী হতে হবে। এখন আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আমাকে খুলে বলো। তোমার বুদ্ধি তো সবসময় চমৎকার হয়। এখন তুমি যদি পারো আমাদের ছেলেকে বিপদগামী পথ থেকে সঠিক পথে আনতে। শোনো, আমি দেখলাম রাজকুমার নিলয় মোটেও তার বোনকে পছন্দ করে না। যদিও এটা খুবই খারাপ গুণ, তবে এটার ব্যবহার করে একটা ভালো কাজও হতে পারে। কি বলছো কি তুমি? এটা আবার কি ভালো গুণ হতে পারে? মনোযোগ দিয়ে শোনো, আমি চাইছি ওদের মধ্যে একটা প্রতিযোগিতাপূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করতে। ওরা যদি দুজন একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকে তাহলে তো আরো ভালো করবেই, কিন্তু সেই সাথে সাথে নিলয়ও বাকি সব দিকে মনোযোগী হয়ে উঠবে। তুমি তো ঠিক কথাই বলেছো। নিলয় সবসময় চেষ্টা করে ও যে কোনো উপায়ে রাজকন্যা চন্দ্রাবতীর থেকে ভালো ফলাফল করতে। সে যে কোনো প্রতিযোগিতায় হোক না কেন, শিক্ষা হোক বা শিকার হোক বা রাজ্যের প্রজাদের সাথে মিলে পরিচালনা করাই হোক। আমি এটাই ভেবেছিলাম। আর আমাদের রাজকন্যা তো খুবই বুদ্ধিমতী। সে তার ছোট ভাইকে কখনোই খারাপ পথে বা খারাপ উপায়ে পরাজিত করতেও চাইবে না। আমার মনে হয় এটা ভালো হবে। এরই মধ্যে রানী সাহেবা সেখানে প্রবেশ করে। আরে, কি নিয়ে কথা হচ্ছে? মায়া আর আকাশ, কি নিয়ে কথা বলছো তোমরা? এসো মা, তোমার সুপাত্র নাতিকে নিয়ে কথা হচ্ছিল। আমরা একটা সুন্দর বুদ্ধি বের করেছি। হ্যাঁ মা, বসুন। আমরা চাইছিলাম রাজকুমার নিলয় আর রাজকন্যা চন্দ্রাবতীর মধ্যে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করতে। এই প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকে কি তোমরা এই রাজ্যের রাজা মশাই বা পরবর্তী রাজ সিংহাসন দেওয়ার চিন্তা ভাবনা করছো? না না, এমন কিছু তো আমরা চিন্তা করিনি। হ্যাঁ, সেটা তো করা ঠিক হবে না, কারণ নিলয় এখনো কত ছোট। আর তোমরা এখনই ওর সাথে চন্দ্রাবতীর মতো বড় একজন মেয়ে যার পরিশক্তিও আছে তার সাথে প্রতিযোগিতা করাতে চাইছো। কি করতে চাইছো মায়া? আমি কি বুঝতে পারছি না। মা, আপনি শুধু শুধু ভুল বুঝছেন। আমি তো এটা শুরু করতে চাইছি যেন রাজকুমার নিলয় একটা প্রতিযোগিতার মধ্যে থাকে আর নিজে জেতার জন্য হলেও সঠিক কাজ করে এবং রাজ্যের বাকি কাজ করতেও মনোযোগী হয়। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? মায়া কি পারবে রানীকে রাজি করিয়ে রাজকন্যা চন্দ্রাবতী আর রাজকুমার নিলয়ের মধ্যকার প্রতিযোগিতা আরম্ভ করতে, নাকি রানী নতুন কোনো চাল চালবে? আর বিক্রমপুর রাজ্যে কণিকা এখন কি করবে? নিজের মেয়ে সোনালীকে মায়াদের রাজ্যে আসার অনুমতি দেবে? রাজা বিক্রম কি কণিকার আসল রহস্য জানতে পারবে? এসব কিছুর উত্তর জানতে হলে দেখুন আমাদের মায়া কন্যার পরের পর্ব।